রেডিও মিলনের আজকের নিবেদন নারায়ণ সান্যালের কাঁটায় কাঁটায় সিরিজের কাহিনী কুলের কাঁটা। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং আরও নতুন নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল রেডিও মিলন অডিও স্টোরি। শুরু হচ্ছে নারায়ণ সান্যালের কাঁটায় কাঁটায় সিরিজের কাহিনী কুলের কাঁটা। আজ প্রথম পর্ব। মুকান আপনাদের পছন্দ হইয়েছে তো? জানতে চায় পাণ্ডা রামপ্রসাদ। প্রশ্নটা তিনি করেন অবিনাশচন্দ্রকে, যদিও তার দৃষ্টি নিবদ্ধ ছিল অবিনাশের স্ত্রী আরাধনার দিকে। আরাধনাই জবাব দিলেন, পাণ্ডাজি, এখান থেকে কুণ্ড যে অনেক দূরে পড়বে, ওই কুণ্ডের কাছাকাছি কোনো ঘর পাওয়া যায় না? एक बात बोलूं माई जी, हमार मुकान एकदम ওই কুণ্ডের বাগে আছে। अगर আপনারা বুড়া না মানেন তো একটু কামরা हम लोग छोड़ देवे। রামপ্রসাদ শর্মা রাজগীরের পাণ্ডা। কুণ্ডের কাছেই তাঁর নিজস্ব দোতলা বাড়ি। একসময় তিনি রেলে কাজ করতেন। রিটায়ার করার পর গ্র্যাচুইটির টাকায় এক যজমানের কাছ থেকে সস্তায় এই বাড়িটা কিনেছেন। তবে রেলে কাজ করলেও তিনি ব্রাহ্মণ সন্তান, পূজারীর বংশ। অবসরপ্রাপ্ত জীবনে কৌলিক বৃত্তিতেই ফিরে এসেছেন। আরাধনা জানতে চাইলেন ওর বাড়িতে কে কে আছেন। পাণ্ডাজি তার ভাঙা ভাঙা বাংলায় নামের এক ফিরিস্তি শোনালেন, বুধন, শনিচরী, মুঙ্গলি আর লক্ষ্মী। আরাধনা আন্দাজে বুঝলেন প্রথম তিনজন ওর সন্তান সন্ততি। নামকরণের সময় পাণ্ডাজি শুধু সপ্তাহের কি বার সেটা খোঁজ করেছিলেন। সুতরাং দলছুট শেষ নামটা নিঃসন্দেহে ওর ব্রাহ্মণীর। বাড়িটা দেখে ওদের পছন্দ হলো। একতলার দক্ষিণ পূর্ব খোলা ভালো ঘরটা রামপ্রসাদ ছেড়ে দিলেন যাত্রীদের। দোতলার ঘরটা নিলেই ভালো হতো, কিন্তু আরাধনা বাতে পঙ্গু। সিঁড়ি ভাঙার হাঙ্গামাটা তাই এড়াতে চাইলেন। একটা জিনিস প্রথমেই খটকা লাগলো অবিনাশের, ওই লক্ষ্মী। ঘুমটায় মুখটা আড়াল করা আছে, তবু মনে হয় ওর বয়স বছর 25-26। পাণ্ডাজি 60-এর কোঠায়, তার মানে দুজনের বয়সের ফারাক প্রায় 40 বছর। এমনও আবার হয় নাকি? রামপ্রসাদ হাত জোড় করে অবিনাশকে বললেন, বাবুজি, আপনারা রেলগাড়ির ধোকল সয়ে এসেছেন, ই বেলায় রসুইয়ের ইন্তজাম করবেন না। লক্ষ্মী আপনাদের খাবার বানিয়ে দেবে। लेकिन एक बात আছে बाबूजी, हम लोग मछली नहीं खाता। আরে না না রামপ্রসাদ জি, সেজন্য অসুবিধা হবে না আমাদের। তবে আপনার স্ত্রীকে আবার কেন মিছিমিছি? नहीं 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 बाबूजी, लक्ष्मी हमार बेटी আছে। আমার ঘরওয়ালি এখানে না আছে, তার বহিনের শাদী আছে, তাই। ঘাম দিয়ে জ্বর ছাড়ল অবিনাশের। অবগুণ্ঠনবতী লক্ষ্মীর দিকে আবার নজর পড়ল। দরজার চৌকাঠ ধরে সে নীরবে দাঁড়িয়ে আছে। সেদিন সন্ধ্যায় আরাধনা তাঁর স্বামীকে বললেন, আচ্ছা, তুমি ওই লক্ষ্মীকে লক্ষ্য করে দেখেছ? অবিনাশ ধুতির প্রান্ত থেকে চোর কাঁটা তুলতে ব্যস্ত ছিলেন। মুখ না তুলেই বললেন, মানুষটাকে দেখেছি, মুখখানা নয়। কেন? ওর মুখের সঙ্গে না আমাদের মিন্টির মুখের অদ্ভুত মিল। চমকে স্ত্রীর দিকে তাকালেন অবিনাশ। হ্যাঁ, মিন্টি মানে মিনতি? কি বকছো পাগলের মতো? আহা, আরে না গো, সে কথা বলছি না, কিন্তু দুজনের মুখের আদল। দেখো গিন্নি, মিন্টি হারিয়ে গেছে 14 বছর আগে। তখন তার বয়স ছিল 12-13, কচি মুখ ছিল তার। সেটুকু বোঝার মতো বুদ্ধি আমার ঘটেও আছে। ও যে মিন্টি নয় তা আমিও জানি। তবুও ওকে দেখেই আমার বুকের মধ্যেটা কেমন যেন ছ্যাদ করে উঠেছিল। অবিনাশ জবাব দিলেন না। কি যেন একটা গভীর চিন্তায় তিনি ডুবে গেছেন। এক বাড়িতে থাকতে হলে ঘুমটা বেশি দিন চলে না। তাছাড়া অবিনাশ ওর বাপের বয়সী, অচিরেই ঘুমটা খুলতে হলো। এবার
অবিনাশ নিজেও স্তম্ভিত হয়ে গেলেন। পান্ডাজির স্ত্রী বাপের বাড়ি গেছে, ফলে লক্ষ্মী এখন গৃহিণী। সে কিছুতেই ওদের দুজনকে আলাদা রান্নার আয়োজন করতে দিল না। দুদিনের জন্য বেড়াতে এসেছেন, কেন খামোকা কষ্ট করবেন? আমাকে তো রান্না করতেই হবে। দুটি চাল হাঁড়িতে বেশি নেওয়া বই তো নয়। খরচপত্রের হিসাব পিতাজির সঙ্গে করবেন, রান্না আমিই করব। এরপর আর কথা বাড়াননি আরাধনা। এমনিতেই তিনি বাতে পঙ্গু, সুতরাং এই অযাচিত স্বর্গ। দিবারাত্র তিনি ডুবে রইলেন কুণ্ডতে, আর অবিনাশ ডুবেছিলেন চিন্তায়। দিন দুই পরে চিন্তার গলা জল থেকে মুখ তুলে তিনি পাণ্ডেজিকে বললেন, কিছু মনে করবেন না পান্ডাজি, আপনি যে এতদিনেও লক্ষ্মীর বিয়ে দেননি, এতে সমাজ থেকে আপত্তি ওঠেনি? পাণ্ডেজি চকিতে একবার অন্দরমহলের দিকে চোখ বুলিয়ে নিয়ে বললেন, হ্যাঁ, সে এক ভারী দুঃখের কথা বাবুজি। লক্ষ্মী বিবাহিত, কিন্তু ওর মরদ ওকে নেয়নি। সে এক বিশ্রী কেলেঙ্কারি। ছি 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 ছি। কেলেঙ্কারি? কিসের কেলেঙ্কারি পান্ডাজি? সে আপনার শুনে কাজ নেই বাবুজি। তাহলে বিবাহ বিচ্ছেদ করিয়ে দ্বিতীয়বার মেয়ের বিয়ে দেননি কেন? কেমন করে দেব? একবার বিয়ে দিতেই আমি ফতুর হয়ে গেছি। তাছাড়া শনিচেরি। শনিচেরি আপনার স্ত্রী? তিনি চান না তার মেয়ের বিয়ে হোক? শনিচেরি লক্ষ্মীর সৎ মা। লক্ষ্মীর মা ফুলেশ্বরী। স্বর্গে যাবার পর বুধনের মাকে আমি বিয়ে করেছিলাম। শনিচেরি এখন এখানে নেই, তাই বাড়িতে শান্তি আছে। না হলে দেখতেন দুজনের ঝগড়া লেগেই থাকতো। দেখুন পান্ডাজি, আমাদের সংসারে আমরা মাত্র দুজন, এই বুড়ো বুড়ি, ছেলে মেয়ে নেই। অথচ ভগবানের দয়ায় অর্থের অভাব নেই আমাদের। দেখতেই পাচ্ছেন আমার স্ত্রী বাতে পঙ্গু। এখন আমি যদি ফেরার সময় আপনার কন্যাটিকে সঙ্গে করে নিয়ে যেতে চাই, আপনি রাজি হবেন? মাফ করবেন বাবুজি, আমি আপনার প্রস্তাবটা ঠিক বুঝতে পারলাম না। দেখুন, আমি লক্ষ্মীকে আমার মেয়ে হিসেবে গ্রহণ করতে চাইছি। সে আমাদের নিজেদের মেয়ের মর্যাদা নিয়ে আমাদের সংসারেই থাকবে। আমার স্ত্রী পঙ্গু, বুঝতেই পারছেন, আপনার মেয়ের খাওয়া পড়া শখ আহ্লাদের যাবতীয় দায় আমার। যেহেতু তাকে আমি আমার পরিবারের সদস্য হিসেবে পেতে চাইছি, তাই তাকে মাইনে আমি কিছু দেব না, কিন্তু আমার নিজের বিধবা কন্যা বা পুত্রবধূ থাকলে আমি যা করতাম, এই ক্ষেত্রেও আমি তাই করব। ওর নামে পোস্ট অফিসে একটা খাতা খুলে তাতে প্রতি মাসে আমি 100 টাকা করে জমা দিয়ে যাব। লক্ষ্মী যে কোনো কারণে যদি কোনো দিন আমার সংসার ছেড়ে চলে আসতে চায়, তাহলে ওই টাকাটাই হবে তার নতুন জীবনের মূলধন। বিস্ময়ে একেবারে স্তম্ভিত হয়ে গেলেন রামপ্রসাদ। অবিনাশের হাত দুটি ধরে বললেন, রামজির অশেষ কৃপা যে আপনার মতো মানুষ আজও পৃথিবীতে জন্মায়। তবে বাবুজি, লক্ষ্মী বচ্চি নেই হ্যায়। তার সঙ্গে কথা না বলে আমি আপনার এ প্রস্তাবের জবাব দিতে পারছি না। সে রাত্রেই আরাধনা স্বামীকে প্রশ্ন করলেন, তোমার মতলবটা কি বলো তো? মতলব? মতলব আবার কিসের? 100 টাকায় এর চেয়ে ভালো রাঁধুনি কলকাতায় পাওয়া যেত না? রাঁধুনি কেন? ওকে তো আমি পুত্রবধূর মর্যাদায়। তুমি কি ওর সঙ্গে সুরজিতের বিয়ে দিতে চাও নাকি? এই সুরজিৎ হচ্ছে অবিনাশের শ্যালক। স্ত্রীর প্রশ্ন শুনে অবিনাশ গম্ভীর হয়ে গেলেন। ও যদি লক্ষ্মী না হয়ে মিনতি হতো, তাহলে নিশ্চয়ই তোমার আপত্তি হতো না? হ্যাঁ, তোমার ভাই তাহলে রাজার জামাই হতো যে। তাই তো জানতে চাইছি, তোমার মতলব কানে কি বলো তো? পরদিন পান্ডাজি জানালেন তিনি অবিনাশচন্দ্রের প্রস্তাবে রাজি, তবে শনিচরি ফিরে আসার আগেই তাঁদের রওনা হতে হবে।
কারণ শনিচরি জানতে পারলে বাধা দেবে। অবিনাশ কারণটা জানতে চাইলেন। পাণ্ডেজি সব কথা অকপটে স্বীকার করলেন। অর্থাৎ যদিচ শনিচরি খুশি হবে লক্ষ্মী বিদায় হলে, কিন্তু সে কলকাতাবাসী এক বর্ধিষ্ণু পরিবারে কন্যার মর্যাদা নিয়ে 100 টাকার রোজগার সম্বল করে যাচ্ছে এ কথা শুনলে সে একেবারে ধুন্ধুমার বাঁধিয়ে দেবে। সব শুনে অবিনাশ বললেন, বুঝলাম, কিন্তু রামপ্রসাদজি, সেক্ষেত্রে লক্ষ্মীর সম্বন্ধে যাবতীয় তথ্য যে আমাকে জানতে হবে। কোথায় কবে তার জন্ম হয়েছে, কোথায় বিয়ে হয়েছিল, এই সব। কেন বাবুজি, এ তো সব খবরে কি প্রয়োজন? প্রয়োজন আছে, প্রয়োজন আছে। সম্ভব হলে এবং লক্ষ্মী রাজি হলে তাকে হয়তো আমি পাত্রস্থ করব। অগত্যা পাণ্ডেজি বিস্তারিত বিবরণ দিলেন। লক্ষ্মীর জন্ম তারিখ আমার মনে নাই বাবুজি, লেকিন এটা মনে আছে দিল্লিতে মহাত্মা যেদিন ফৌত হলেন তার 2 দিন পরে, তখন আমি পাটনা জংশনে পোস্টেড। লক্ষ্মীর জন্ম হলো রেলওয়ে হাসপাতালে। ওর ছোটবেলা পাটনাতেই কেটেছে, ক্লাস 5 পর্যন্ত পড়েছে। তারপর 11-12 বছর বয়সে তার শাদী হয় ছাপড়া জেলার বিসৌলি গ্রামের বহুত বড় কিষান মহাবীর প্রসাদ দেবের একমাত্র ছেলের সঙ্গে। বছর 5 পরে গয়না করে ওরা লক্ষ্মীকে নিয়ে যেতে আসে, কিন্তু লক্ষ্মীর দুর্ভাগ্য, সেই রাত্রেই ওর পেটে খুব যন্ত্রণা শুরু হয়। রেলের ডাক্তারবাবু পরীক্ষা করে তখনই ওকে হাসপাতালে নিয়ে যান, তারপর অপারেশন করেন। মহাবীর প্রসাদরা ব্যাপারটা খুব বিশ্রী ভাবে নেয়। তারা বলে, সংকোচে থেমে গেলেন পাণ্ডেজি। অবিনাশ বললেন, কিন্তু ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করলেই তো তারা জানতে পারতেন যে অসুখটা কি জাতের ছিল। তা তো পারতেন বাবুজি, কিন্তু তার আগেই তারা লক্ষ্মীর গহনা পুটলিতে বেঁধেছিলেন। আমার মেয়ের বদনামি রটিয়ে ফিরে যাওয়াটাই পছন্দ হলো তাদের। সেক্ষেত্রে ছেলের আবার বিয়ে দিয়ে আর একটু মেয়ের বাপের রক্ত চুষবার সুযোগ পাবেন তারা। কত তারিখে লক্ষ্মীর অপারেশন হয়েছিল মনে আছে আপনার? আপনি যাচাই করতে চাইছেন বাবুজি? আপনিও বিশ্বাস করছেন যে লক্ষ্মী মা হতে বসেছিল? আগে না 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 না, বিশ্বাস আমি করিনি, তবে যাচাই আমি করতে চাই। হ্যাঁ, আমার জেনে নেওয়া দরকার অসুখটা কি। কেন বাবুজি? কারণ সে আমার মেয়ে হতে চলেছে। ভবিষ্যতে কোনো সুপাত্রের সঙ্গে তার বিয়ে দেওয়ার প্রয়োজনে আমাকে সব কথা একদিন বলতে হতে পারে। আমি চাই না এই অজুহাতে লক্ষ্মীর ভাগ্যে দ্বিতীয়বার কোনো বিড়ম্বনা আসুক। আপনি ঠিকই বলেছেন বাবুজি, এ দুনিয়া ভারী খারাপ। অসুখটা যে কি তা ডাক্তার সাহেব আমাকে বলেছিলেন, কিন্তু সে ইংরেজি নাম আমার মনে নাই। আপনি একটু খোঁজ নিয়ে দেখুন, সময়টা মোটামুটি বলতে পারবো। তারপরের মাসেই আমি রিটায়ার করি, তার মানে 1963 সালের ফাল্গুন চৈত্র। ওতেই হবে, ওতেই হবে, ওতেই হবে। আমি কাল পাটনায় যাচ্ছি, ফিরে এলে কথা হবে। দিন 2 পর আরাধনা স্বামীকে বললেন, একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করেছ? বুধন, মুংলি, এমনকি পাণ্ডাজি পর্যন্ত ভাঙা ভাঙা বাংলা বলে, অথচ লক্ষ্মীর বাংলা উচ্চারণ পরিষ্কার। বোঝাই যায় না যে ও বিহারি। হতে পারে, কিন্তু তুমি যা ভাবছো তা নয়। লক্ষ্মী তোমাদের সেই হারানো মিনটি নয়। এমন অদ্ভুত কথা আমি কেন ভাবতে যাব? সচেতন ভাবে না ভাবলেও কথাটা তোমার অবচেতন মনে আছে, তাই ওর বাংলা উচ্চারণে এতটা আশ্চর্য হয়েছ তুমি। কিন্তু এটা নিতান্তই কাকতালীয় ঘটনা। আমি নিশ্চিতভাবে জেনে এসেছি। বলছি শোনো, পাটনা পৌঁছেই আমি কাজে লেগে পড়ি। সারাদিন ছোটাছুটি করে সব খবর জোগাড় করি। পাটনা রেলওয়ে হাসপাতালে গিয়ে অবশেষে সব সন্দেহের নিরসন হয়। ঘটনাচক্রে আমার পরিচিত একজন ডাক্তারের সঙ্গে দেখা হয়ে যায় হাসপাতালে, ডক্টর সতীশ ধর।
সতীশের কাকা আমার সহপাঠী ছিল। ওকে আমি অনুরোধ করি পুরাতন রেজিস্টার ঘেটে খবরটা বার করার জন্য। অনেক খোঁজাখুঁজির পর আমার হাতে এলো অকাট্য তথ্য। 2/2/48 তারিখে সকাল 7:12 পাটনা আউটার সিগন্যালের কেবিন ম্যান শ্রী রামপ্রসাদ শর্মার স্ত্রী ফুলেশ্বরী একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। জাতকের ওজন 7 পাউন্ড, প্রসূতির প্রথম কন্যা সন্তান। আর শুধু ওইটুকুই নয়, পরের খবরটাও শোনো। প্রথম তথ্যে জাতকের নাম ছিল না। জন্ম মুহূর্তে কোনো শিশুরই নাম থাকে না, শুধু লেখা ছিল ফিমেল চাইল্ড। পরের খবরে এবার নামটাও পাওয়া গেল। 25/3/63 তারিখে রাত 12টার সময় এমার্জেন্সি বিভাগে একটি রোগিণী আসে। নাম লক্ষ্মী দেবী, বয়স 16। পিতার নাম রামপ্রসাদ শর্মা। পেটে নিদারুণ যন্ত্রণা। রাত 3টের সময় ডক্টর শঙ্করী প্রসাদ ত্রিবেদী, সার্জেন, রোগিণীর অ্যাপেন্ডিক্স কেটে বাদ দেন। 30শে মার্চ সেই অ্যাপেন্ডিসাইটিসের রোগীকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু তুমি এত খবর নিচ্ছ কেন বলো তো? তোমার অবচেতন মনে কি আছে? হ্যাঁ, সেটা এবার তোমাকে জানাবার সময় এসেছে। যাও, দরজাটা বন্ধ করে দাও। অবিনাশের অবচেতনে প্রবেশ করতে হলে প্রথমেই জানতে হবে তাঁর ভগ্নিপতি অধ্যাপক গোকুলচন্দ্রের কথা। শুধু তাঁর নয়, কিছুটা তাঁর পিতৃপুরুষদের কথাও। গোকুলচন্দ্র রায়চৌধুরী ময়মনসিংহের এক বিখ্যাত জমিদার বাড়ির সন্তান। বর্তমানে তাঁর বয়স 76। বেশ বড় জমিদারি ছিল, লাখ 10 টাকার আদায়। বিলাসের স্রোতে গা ভাসিয়েছিলেন তাঁর পূর্বপুরুষেরা। তবু গোকুলচন্দ্র যখন জন্মগ্রহণ করেন তখনও বাড়িতে 3-3টে হাতি ছিল। বংশের আদিপুরুষ দুর্লভ চন্দ্র রায়, তিনি প্রথম রায়চৌধুরী খেতাব পান। প্রগাঢ় পণ্ডিত ছিলেন, 4-5টি ভাষা জানতেন তিনি। কিন্তু তারপর আর কেউ ও বংশে সরস্বতীর বন্দনা করেনি। চতুর্থ পুরুষ গোকুলচন্দ্র হলেন দৈত্যকুলে প্রহ্লাদ। কৃতিত্বের সঙ্গে পরপর 2বার MA পাশ করলেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, দর্শনে এবং ইতিহাসে। আশুতোষ মুখোপাধ্যায়ের স্নেহধন্য হয়ে তরুণ গোকুলচন্দ্র চলে এলেন কলকাতায়। পিতা নিবারণচন্দ্রের আপত্তি ছিল, ওদের জমিদার বংশে 4 পুরুষে কেউ চাকরি করেনি, শুধু খরচ করেছে। আর গোকুল কিনা চাকরি করতে যাচ্ছে। গোকুল গ্রাহ্য করেননি। এ নিয়েই পিতাপুত্রের মতান্তর হয়। মতান্তর থেকে মনান্তর। শেষে গোকুলচন্দ্র এমন একটি কাজ করে বসলেন যে পিতৃদেব তাঁর মুখদর্শন করবেন না বলে প্রতিজ্ঞা করলেন। ব্যাপারটা গুরুতর। পিতার অজ্ঞাতে গোকুলচন্দ্র একটি শিক্ষিতা ব্রাহ্ম মহিলার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সেই থেকেই পিতা পুত্রের ছাড়াছাড়ি। গোকুলের একটিমাত্র পুত্র সন্তান হয়েছিল। সেই পুত্রের বিয়েতেও নিবারণচন্দ্র উপস্থিত হননি। তারপর বাংলা বিভাগ হয়েছে। উদ্বাস্তু হিসেবে নিবারণ চলে এলেন কলকাতায়। গোকুল তখন শাঁখারি পাড়ায় বাসা ভাড়া করে আছেন। বাবা এসেছেন শুনে ছুটে গেলেন তিনি, কিন্তু নিবারণ দেখা করলেন না। এরপর আরও 10-12 বছর কেটে গেল। তারপর একদিন অশীতিপর নিবারণচন্দ্র এসে দাঁড়ালেন পুত্রের বাড়িতে, নত মস্তকে। গোকুলচন্দ্রের চরমতম দুর্দিনে। ইতিমধ্যে গোকুলচন্দ্রের স্ত্রী গত হয়েছেন। সাবালক পুত্র স্ত্রী কন্যা সহ কাশীতে চলে গেছে চাকরি নিয়ে। গোকুল তখন একাই থাকতেন তাঁর দীর্ঘদিনের পুরাতন ভৃত্য শিবনাথের তত্ত্বাবধানে। হঠাৎ এলো মর্মান্তিক দুঃসংবাদ। কাশীতে ওর ছেলের বাড়িতে ডাকাতি হয়েছে।
ওর ছেলেকে ডাকাতেরা নৃশংসভাবে হত্যা করেছে, সর্বস্ব লুট করে নিয়ে গেছে, এমনকি তার 13 বছরের নাতনি মিনতিকেও তারা অপহরণ করে নিয়ে গেছে। সংবাদ শুনে পাড়ার একটি ছেলেকে নিয়ে তখনই ছুটে গিয়েছিলেন তিনি কাশীতে, কিন্তু পুত্রবধূর সাক্ষাৎ তিনি পাননি। তিনি পৌঁছনোর আগেই সেই হতভাগিনী আত্মহত্যা করেছিল। গোকুলচন্দ্র কলকাতায় ফিরে এলেন। একেবারে পাষাণ হয়ে গিয়েছিলেন তিনি। আর এমনই দুর্দিনে তাঁর দরজায় এসে দাঁড়িয়েছিলেন 84 বছরের বৃদ্ধ নিবারণ চন্দ্র। তার মৃত্যুর আগের বছরের কথা এটা। বৃদ্ধ পাঁজর সর্বস্ব বুকে গোকুলকে জড়িয়ে ধরে শুধু বলেছিলেন, বিশ্বাস কর বড় খোকা, এত বড় অভিশাপ আমি তোকে কোনো দিনই দিইনি। দিন কারো জন্য বসে থাকে না। পাষাণ হয়ে যাওয়া গোকুল আবার একদিন উঠে বসলেন। পিতার মৃত্যুর পর তার সমস্ত সম্পত্তির অধিকারীও হলেন। সেটা 1961 সাল। গোকুলের বয়সও তখন 61। কর্মজীবন থেকে অবসর নিয়েছেন, কিন্তু অধ্যাপনা ত্যাগ করলেও ঐতিহাসিক গবেষণার মধ্যেই তিনি ডুবে থাকতেন। পিতা দেশ বিভাগের আগেই কিছু সম্পত্তি এদেশে এনেছিলেন, আর এনেছিলেন এক তরঙ্গ বোঝাই কাগজপত্র, যা ওদের মাহফেজখানায় সযত্নে রাখা ছিল। বেশিরভাগই প্রাচীন দলিলপত্র। নিবারণচন্দ্র তাঁর পণ্ডিত পুত্রের হাতে সেই সব পোকায় কাটা পুরাতন নথিপত্র তুলে দিয়েছিলেন। গোকুল নাকি তার ভেতর থেকে আবিষ্কার করেছিলেন কিছু অতি মূল্যবান ঐতিহাসিক তথ্য। কেউ বলে তিনি ওদের পারিবারিক ইতিহাস লিখছেন, কেউ আবার বলে না না, উনি লিখছেন ওর প্রপিতামহের জীবনী। আবার কেউ কেউ বলেন উনি নাকি সিপাহী বিদ্রোহের ওপর একটি প্রামাণিক গবেষণা করছেন। এমন অনুমান করার কারণ হচ্ছে এই যে বংশের আদিপুরুষ নিবারণচন্দ্রের পিতামহ দুর্লভচন্দ্র রায় সিপাহী বিদ্রোহে প্রত্যক্ষ অংশ নিয়েছিলেন। মঙ্গল পাণ্ডের যখন ব্যারাকপুরে ফাঁসি হয়, তখন দুর্লভচন্দ্রও ছিলেন ওই ব্যারাকপুর ছাউনিতে। সেই দুর্লভচন্দ্রের একটি অতি দুর্লভ দিনপঞ্জিকা নাকি পাওয়া গেছে জমিদারি মাহফেজখানায়। গোকুলচন্দ্রের মতে প্রপিতামহের ওই দিনপঞ্জিকাটির দাম লাখ টাকা। সরসোনা ছাড়িয়ে ডায়মন্ড হারবার যাওয়ার পথে বড় রাস্তার ওপর একটি প্রকাণ্ড বাগান বাড়ি বানিয়েছিলেন নিবারণচন্দ্র। গোকুল সেখানে এসেই উঠলেন। সঙ্গে এলো তার পুরাতন ভৃত্য শিবনাথ আর ওর বউ দুর্গামণি, আর এলো তার ডগ শো জেতা কুকুর ডেভিল। গোকুলচন্দ্রের যদি বংশগৌরব থেকে থাকে, তবে ডেভিলেরও তা আছে। ডেভিলের বাবা ছিল হ্যারিস কোম্পানির বড় সাহেবের একটি খানদানি গ্রেট ডেন এবং গর্ভধারিণী লাহাদের বাড়ির প্রাইজ পাওয়া জার্মান ম্যাস্টিফ। তখন তার বয়স মাত্র 3 বছর, তবু প্রায় একটা প্রকাণ্ড বাছুরের মতো হয়ে উঠেছে ডেভিল। অত বড় বাড়িতে 3টি মানুষ এবং একটি কুকুর নিশ্চয়ই নিঃসঙ্গতা অনুভব করত, কিন্তু করল না, কারণ আত্মীয় স্বজনেরা গুটি গুটি এসে জুটলেন। প্রথমেই এলেন গোকুলের শ্যালক অবিনাশচন্দ্র সস্ত্রীক, সঙ্গে স্ত্রীর ভাইকেও আনতে ভুললেন না। তারপর এলেন গিরিনবাবু, তিনি নাকি সম্পর্কে গোকুলের বোনপো। আরও 2-4 জন এলেন রক্তের সম্পর্কের টানে, যদিও রায়চৌধুরী পরিবারের পারিবারিক ইতিহাস যিনি রচনা করেছেন তিনি ঠিক বুঝে উঠতে পারেননি সম্পর্কটা কি জাতের। পুরাতন ভৃত্য শিবনাথ অবশ্য বলতো সম্পর্কটা টাকার, যার দরুন একে একে সবাই এসে জুটেছে। সংসার অনভিজ্ঞ পণ্ডিত মানুষটি প্রথমে ভৃত্যের কথা মেনে নেননি, কিন্তু পরে ধীরে ধীরে বুঝতে পারলেন। যেহেতু তার কোনো কালেই ঢাক ঢাক গুড়গুড় ছিল না,
তাই একদিন সবাইকে ডেকে বললেন, শোনো বাপু, তোমরা এখানে থাকতে চাও থাকো, আমি যা খাই তোমরাও খাবে, তবে আমার মৃত্যুর পর তোমরা কেউ কিচ্ছু পাবে না। আমার হারানোর নাতনি যদি কোনোদিন ফিরে আসে তবে সেই আমার যাবতীয় সম্পত্তি পাবে। বুড়োর সাফ কথা শুনে ভিড় ক্রমে পাতলা হয়ে গেল। তাই দুর্লভ নিকেতনে বৃদ্ধ এখনোই ভৃত্যসম্বল হয়ে প্রায় একাই থাকেন। আত্মীয় স্বজনেরা বলে, ছেলে যেভাবে মরেছে বাপও একদিন ওইভাবেই খতম হবে, ডাকাতের হাতে। কিন্তু তা হয়নি দুটো কারণে। 1 নম্বর, সকলেই জানত মিতব্যয়ী গোকুলের না আছে সোনাদানা, না আছে নগদ টাকা। দ্বিতীয়ত, সন্ধ্যার পর থেকেই চেন ছাড়া ডেভিল বাড়ির দায়িত্ব নিত। দুর্লভ নিকেতনকে কেন্দ্রবিন্দু করে 1/2 মাইলের ব্যাসার্ধ নিয়ে একটি ভৌগোলিক বৃত্ত যদি টানা যায়, তাহলে সেই বৃত্তবাসীরা নিঃসন্দেহে ডেভিলের নৈশ গর্জন শুনেছে। ও পাড়ায় ডেভিলের নাম হাউন্ড অফ দ্য ব্যাস্কারভিল। তারপর আরও 1 যুগ কেটে গেছে। মাত্র গত বছরই গোকুল তার শ্যালক অবিনাশকে জরুরি চিঠি লিখে ডেকে পাঠিয়েছিলেন। বলেছিলেন, আজ বড় বিপদে পড়ে তোমাকে ডেকে পাঠিয়েছি অবিনাশ। কিছুদিন চোখে ব্যথা হচ্ছিল, ডাক্তার দেখিয়েছি। ওরা বলছেন আমার চোখের শিরা উপশিরা নাকি সব শুকিয়ে যাচ্ছে। 3 মাস ভেতরেই আমি সম্পূর্ণ অন্ধ হয়ে যাব। সে কি? না না না, তা হতেই পারে না। আপনার তো পয়সার অভাব নেই চৌধুরী মশাই। আপনি বিলেত চলে যান, রাশিয়ায়, আমেরিকায় কিংবা ভিয়েনায়। না, কদিনই বা বাঁচব। দৃষ্টিশক্তি ফিরে পেলেও লাভ নেই। আমার শরীর ভেঙে পড়েছে বুঝতে পারছি। আর বড়জোর 1 বছর। তোমাকে যে জন্য ডেকেছি তাই বরং বলি। আমার মন বলছে একদিন না একদিন মিনতি ফিরে আসবে। এখন বলো, অন্ধ হয়ে যাবার আগে আমার সম্পত্তি আমি কিভাবে তার জন্য রেখে যাব, তার ব্যবস্থা করব? কাকে আমার ওছি করে যাব? অবিনাশ বহু ইতস্তত করেও বুকের কথাটা মুখে আনতে পারলেন না। বললেন, তা আপনি কি চান এই অবস্থায় আমরা দুজন আপনার এখানে এসে থাকি? নিশ্চয়ই নিশ্চয়ই চাই, বরাবরই তাই চেয়েছি। এরপর ভাঁটার পর জোয়ারের মতো আবার গুটি গুটি এসে জুটলেন সবাই। অবিনাশ, আরাধনা, গিরিনবাবু এবং আরও সব আত্মীয় স্বজন। আহা, উনি যে অন্ধ হয়ে যেতে বসেছেন। 3 মাস ভেতর সত্যি সত্যিই গোকুল অন্ধ হয়ে গেলেন। আরও 3 মাস পর দুর্লভ নিকেতন ছেড়ে অবিনাশ নিজের শালার কাছে ফিরে এলেন। লোকে বলে তিনি নাকি বৃদ্ধের অন্ধত্বের সুযোগে তাঁর সব খাতাপত্র তন্ন তন্ন করে হাতড়ে দেখেছেন, কিন্তু গুপ্তধনের কোনো সন্ধান তো দূরের কথা, ইঙ্গিত পর্যন্ত পাননি। ব্যাংকের পাস বইয়ে তার হদিশ নেই, বাক্সের ড্রয়ারে কোনো শেয়ার, ক্যাশ সার্টিফিকেট বা সম্পত্তির দলিল তিনি খুঁজে পাননি। রাতারাতি তাহলে এত টাকা বৃদ্ধ কোথায় সরিয়ে ফেললেন? এর কিছুদিন পরেই সস্ত্রীক অবিনাশ রাজগিরে যান বাতগ্রস্তা সহধর্মিনীর চিকিৎসা করাতে। শনিচারি ফিরে আসার আগেই তাঁরা রওনা দিলেন। আরাধনা বেশ উপকার পাচ্ছিলেন, কিন্তু তবু কি জানি কেন তিনিও বাড়ি ফেরার জন্য উদগ্রীব। লক্ষ্মী তো উঁচিয়ে আছে কলকাতা শহর দেখার লোভে। হিসেবপত্র মিটিয়ে অবিনাশ পাণ্ডাজিকে বললেন, আর একটা কথা পাণ্ডাজি, বলি করেও কথাটা আপনাকে এতদিন বলিনি। আমার স্বর্গগতা ভগ্নীর একমাত্র নাতনিকে 14 বছর আগে ডাকাতে ধরে নিয়ে যায়। আমাদের সেই হারানো নাতনির সঙ্গে আপনার লক্ষ্মীর চেহারার বেশ মিল আছে।
আমার বৃদ্ধ ভগ্নিপতি এখনো জীবিত আছেন, কিন্তু তিনি অন্ধ। আমি স্থির করেছি লক্ষ্মীকে নিয়ে গিয়ে বলবো তার হারানো নাতনিকেই আমি নিয়ে এসেছি। অন্তত শেষ জীবনের বাকি কটা দিন এই অন্ধ বৃদ্ধ কিছুটা শান্তি পাবেন। হ্যাঁ, পাণ্ডাজি স্তম্ভিত হয়ে গেলেন। কিন্তু তাকে কি বলবেন? কোথায়, কেমন করে মেয়েটিকে পেলেন? বলবো যে আজ থেকে 14 বছর আগে আপনি রাজগীরের পাণ্ডা শ্রী রামপ্রসাদ শর্মা কাশী দশাশ্বমেধ ঘাটে একটি 10 বছরের মেয়েকে কাঁদতে দেখে তাকে কুড়িয়ে এনে কন্যার মতো মানুষ করেছেন। বাদ বাকি সত্যি কথাই বলবো। অর্থাৎ লক্ষ্মীর 11 বছর বয়সে বিয়ে হয়, তারপর তিরাগমনের সময় তার নামে মিথ্যা বদনাম দিয়ে। এতে পাপ হবে না বাবুজি? না, হবে না। আপনি তো গীতা পড়েছেন, ফলের আকাঙ্ক্ষাই হচ্ছে পাপ। আমার উদ্দেশ্য কি? একজন মরণোন্মুখ অন্ধ বৃদ্ধকে সান্ত্বনা দেওয়া। কিন্তু আজ থেকে 14 বছর আগে তো আমি কাশী যাইনি। সেটা কিভাবে প্রমাণ হবে বলুন? ওই 14 বছরের কথাটাই বলতে হবে, না হলে 4-5 বছরের ফাঁক থাকলে অনেক বাধা আপত্তি দেখা দেবে। আত্মীয় স্বজনরা কেমন মানুষ তা তো জানেনি। হয়তো তারা বলে বসবে ওই কয় বছর মেয়েটি ঘৃণিত জীবন যাপন করেছে। তাহলে আমাদের এই নিষ্ঠাবান গোড়া পরিবারে কেমন হাহাকার পড়ে যাবে বুঝতেই তো পারছেন। মেয়েকে যখন আপনার হাতে তুলে দিলাম তখন ভালো মন্দর ভারও আপনার। আমার তো হাত পা ধোয়া। না পাণ্ডাজি, প্রথমে লক্ষ্মীকে আপনি এখন কিছু বলবেন না, সে হয়তো ঘাবড়ে যাবে। আর দ্বিতীয়ত, এরপর কেউ কখনো যদি আপনার কাছে খোঁজ নিতে আসে, তবে আপনি বলবেন সে আপনার পালিতা কন্যা, কাশীতে তাকে কুড়িয়ে পেয়েছেন। রাজি? পাণ্ডাজি তার টাকে হাত বুলোতে থাকেন নীরবে। অবিনাশ 100 টাকার 5টি নোট ওর হাতে ধরিয়ে দিয়ে বললেন, মিথ্যা ভাষণের জন্য যদি কোনো পাপ হচ্ছে মনে হয়, তবে একটা ওই পুজো টুজো চড়িয়ে দেবেন খুন। পাণ্ডাজি বজ্রাহত হয়ে গেলেন, তবে হাত বাড়িয়ে টাকাগুলো গুনে নিলেন। ট্রেন ছাড়তে লক্ষ্মী বলল, এ কি, এ গাড়ি তো পশ্চিমমুখ যাচ্ছে। হ্যাঁ, আমরা তো আগে কাশী যাচ্ছি, কাশী ঘুরে কলকাতা ফিরব। কেন মাইজি? মাইজি নয়, তুই আমাকে রাঙা দিদা বলে ডাকবি। মিন্টু আমাকে ওই নামেই ডাকতো। মিন্টু? মিন্টুকে? রেলগাড়িতে বসেই আরাধনা লক্ষ্মীকে তাদের পরিকল্পনার কথাটা শোনালেন। আসল কথাটা অবশ্য ভাঙলেন না। গোকুলচন্দ্র যে লক্ষ্যপতি এবং তাঁর সঞ্চিত অর্থের সন্ধানেই যে মূল লক্ষ্য, এই তথ্যটা গোপন থাকল। লক্ষ্মী কেবল জানল একজন মৃত্যুপথযাত্রী অন্ধ বৃদ্ধকে সান্ত্বনা দিতে তাকে কিছুটা অভিনয় করতে হবে। তবে আদ্যন্ত শুনে লক্ষ্মী শিউরে উঠেছিল। মাফ করবেন মাইজি, ও আমি পারবো না, কিছুতেই পারবো না। মত ছুরি, মাইজি কি রে? রাঙা দিদা বল। অবিনাশ পাকা লোক, একেবারে গোড়া বেঁধে কাজে নামতে চান। কাশীতে একটি ধর্মশালায় উঠলেন তিনি। প্রথমেই বাজার থেকে কিনে আনলেন শাড়ি, ব্লাউজ, ছায়া থেকে শুরু করে রোল গোল্ডের চুড়ি, দুল, মালা। লক্ষ্মীর এত সাধের 1 হাত কাঁচের চুড়ি ভেঙে ফেলতে হলো। 2 পায়ে যে রূপোর চুটকি ছিল তাও গেল। এমনকি আরাধনা ওর তেল মাখা পর্যন্ত বন্ধ করে দিলেন। 1 বেলা ধরে শ্যাম্পু ঘষলেন মাথায়। মোট কথা, লক্ষ্মীর অপমৃত্যু ঘটল। নবজন্ম পেল মিনতি রায়চৌধুরী। দুর্গাবাড়ি ছাড়িয়ে 14-15 বছর আগে যে নির্জন বাড়িতে মিনতির বাবা থাকতেন, সেই ঘনবসতি অঞ্চলে হাজির হলেন ওরা। সে বাড়ির নতুন বাসিন্দা কাশী বিশ্ববিদ্যালয়ের লেকচারার অশোক মেহতা অবাক হলেন। এ বাড়িতে যে একদিন ডাকাতি হয়েছিল তা তিনি জানতেনই না।
তিনি অবাক হচ্ছিলেন এই ভেবে যে ডাকাতি যদি হয়েই থাকে সেটা মোটেই এমন কিছু সুখস্মৃতি নয় যে সেই নৃশংস ঘটনা কোথায় ঘটেছিল তা দেখতে এরা আসবেন। যাই হোক, তবু অবিনাশের অনুরোধে তিনি সবকিছু ঘুরিয়ে দেখালেন। লক্ষ্মীকে যতটা বোকা ভাবা গিয়েছিল আসলে কিন্তু সে অতটা বোকা নয়। রাত্রে সে আরাধনাকে ধরে বসল। রাঙাদিদা, একটা কথা আমাকে বুঝিয়ে বলুন তো। আপনি বলছেন একজন অন্ধ বুড়োকে ধোঁকা দেবার জন্য আমাকে নিয়ে যাচ্ছেন, তাহলে আমাকে এভাবে সব কিছু চিনিয়ে দিচ্ছেন কেন? সেই অন্ধ বুড়ো তো আমাকে জেরা করবে না। বুড়ো না করুক, আর 5 জন তো করতে পারে। বুড়োর আত্মীয় স্বজন যারা আছেন তাদের খোলাখুলি সত্যি কথা বলে দিলেই হয়। তারা যদি বুড়োর কাছে ব্যাপারটা গোপন রাখেন তাহলেই তো আমাদের উদ্দেশ্য সফল হবে। সকলের কাছে মিথ্যে কথা বলার কি দরকার? এই প্রশ্নের জবাব আরাধনা দিতে পারলেন না। স্বামীর দিকে বিহ্বল ভাবে তাকালেন। তখন ময়দানে নামলেন অবিনাশ। বললেন, একটা কথা তোমাকে বলা হয়নি। বুড়োর অনেক টাকা, তার কোনো ওয়ারিশ নেই। ওর আত্মীয় স্বজনেরা ওত পেতে বসে আছে কবে বুড়ো মরবে। গোকুল বাবু যদি তোমাকে নাতনি বলে মেনে নেন তাহলে হয়তো তার সব সম্পত্তি তোমাকেই দিয়ে যাবেন। বাবুজি, এতদিনে আপনাদের মতলব আমি ঠিক মতো বুঝে উঠতে পেরেছি। আমি এভাবে লোক ঠকাতে পারবো না। আপনারা দয়া করে কলকাতা ফেরার সময় আমাকে রাজগিরে নামিয়ে দেবেন। এরপর প্রায় দিন 7 কাশীবাস করে অবিনাশ ফিরে এলেন কলকাতায়। বলাই বাহুল্য, ফেরার পথে লক্ষ্মীকে রাজগিরে নামিয়ে দেননি। মেয়ে মানুষের ভাগ্যটাই যে এরকম। ঘরের বাইরে আসা সহজ, ঘরে ফিরে যাওয়া কঠিন। অবিনাশ ধীরে ধীরে ওকে তালিম দিচ্ছিলেন, কখনো মিষ্টি কথায়, কখনো ধমক দিয়ে। কিন্তু কলকাতায় ফিরে সরাসরি দুর্লভ নিকেতনে গেলেন না তিনি। নিজের বাড়িতে এসেই উপস্থিত হলেন। আরাধনার ভাই সুরজিৎ লক্ষ্মীকে দেখে অবাক হল। বলল, এ মেয়েটা কে দিদি? ভালো করে দেখে বল দেখি। সুরজিৎ পূর্ণ যৌবনা মেয়েটিকে ভালো করে দেখতে থাকে। লক্ষ্মীও অসংকোচে তাকে দেখছে। বেশ খানিকক্ষণ পর সুরজিৎ বলে, মিন্টি? কিন্তু তা কেমন করে হবে? আরাধনা সে কথার জবাব না দিয়ে লক্ষ্মীকে জিজ্ঞেস করেন, কি রে, চিনতে পারছিস না? তোর সুরজিৎ দা। লক্ষ্মী কিছু বলে না, সুরজিতের থেকে চোখ নামিয়ে নেয়। ওদিকে সুরজিৎ রীতিমতো অবাক হয়েছে। মিনতিকে তার স্পষ্ট মনে আছে, থাকারই কথা। মিনতিকে সে শেষ যখন দেখেছে তখন মেয়েটার বয়স ওই 10 কি 12, ওর নিজের 18-19। কিন্তু মেয়েটার দৃষ্টিতে পূর্ব পরিচয়ের আভাস মাত্র ছিল না। কাজল কালো 2 চোখে ছিল শুধু বিস্ময়। এবারে সে নিজেই প্রশ্ন করে, আমাকে চিনতে পারছো না মিন্টি? মাথা নিচু করেই লক্ষ্মী ঘাড় নাড়ে। না, সে চিনতে পারছে না। ওদিকে অবিনাশ এই সম্ভাবনার কথাও ভেবে রেখেছিলেন। বললেন, তোমাকে সব কথা পরে বলবো সুরজিৎ, সে অনেক বড় কাহিনী। এরপর সময় সুযোগ মতো যে আষাঢ়ে গল্পটা সুরজিৎকে তিনি শোনালেন, সে গল্পটাই আবার আরাধনা শোনালেন লক্ষ্মীকে। এছাড়া কোনো উপায় ছিল না, না হলে যে কোনো মুহূর্তেই সমস্ত পরিকল্পনার বুনিয়াদ ধসে যেতে পারে। ব্যাপারটা হলো, আজ থেকে 14 বছর আগে সেই ভয়াবহ রাত্রের ঘটনায় মিনতির মাথায় একজন ডাকাত নাকি লাঠির বাড়ি মারে এবং সঙ্গে সঙ্গে মেয়েটি জ্ঞান হারায়। কতদিন অজ্ঞান হয়েছিল সে নিজেও জানে না। জ্ঞান হলে দেখে একজন পাণ্ডার বাড়িতে সে শুয়ে আছে। এরপর আর কি, আগের সমস্ত স্মৃতি সে হারিয়ে ফেলেছে, সঙ্গে নিজের নাম পরিচয়ও ভুলে গেছে। চিকিৎসা শাস্ত্রে একে বলে প্যারামনেশিয়া বা স্মৃতিভ্রংশ। পাণ্ডাজি সেজন্যই পুলিশে খবর দেননি।
মেয়েটি যখন তার পূর্বজীবনের কথাই কিছু স্মরণ করতে পারছে না, তখন পুলিশ তাকে স্বভাবতই অনাথ আশ্রমে পাঠাতো। পাণ্ডাজি নিঃসন্তান ছিলেন, তাই তিনি মেয়েটিকে কন্যা স্নেহে মানুষ করেছেন। এতদিনে মেয়েটির কিছু কিছু পূর্বস্মৃতি ফিরে আসছে বটে, তবু অনেক কিছুই সে মনে করতে পারে না। সুরজিৎ এই গল্প শুনে বলেছিল, অদ্ভুত ঘটনাচক্র, রীতিমতো নাটকীয়, ভালো সিনেমার প্লট। কিন্তু লক্ষ্মী এই গল্পে ভোলেনি। আরাধনার কাছে সব শুনে সে লুটিয়ে পড়েছিল তার পায়ে। আমি পারবো না, আমি কিছুতেই পারবো না। আপনারা আমাকে দয়া করে ছেড়ে দিন মাইজি। আবার বলে মাইজি? রাঙা দিদা, হাত জোর করছি, আমায় আপনারা মাফ করুন। রাঙা দিদা, আমায় রেহাই দিন। আমি ওসব অভিনয় করতে পারবো না, আমি ঠিক ধরা পড়ে যাব। আহা, যাবি না। যাতে না যাস তাই তো তোর রাঙা দাদু এই গল্প ফেঁদেছে। শোন, এই দেখ আমাদের ফটো অ্যালবাম, আয় তোকে সব চিনিয়ে দিই। এই হচ্ছে তোর আসল মানে নকল দাদু গোকুলচন্দ্র রায়চৌধুরী। আর এই যে এ হলো তার বাড়ির চাকর শিবনাথ, আর শিবনাথের পাশে ওর বউ দুর্গামণি, বুঝলি? আর এই যে এই বাঘের মতো কুকুরটার নাম ডেভিল। এবার তো সব চিনে গেলি, তাহলে আর ভয় কি? অবিনাশের গোড়া বেঁধে কাজ। স্মৃতিভ্রংশতার অজুহাত সব জায়গায় চালালে সন্দেহ হবে। সুরজিতের বিস্ময়টা তিনি ভুলতে পারেননি। তাই প্রথমেই তিনি লক্ষ্মীকে নিয়ে গেলেন ভবানীপুরের শাঁখারিপাড়া লেনে। কৈশোরে মিনতি এখানকার একটা বাসায় ভাড়া থাকত, গোকুলের সংসারে। বাড়িটা পাড়াটা লক্ষ্মীর চিনে রাখা ভালো। তাকে নিয়ে সে পাড়ায় একটা বাড়িতে উপস্থিত হলেন অবিনাশ। কড়া নাড়তেই এক যুবক দরজা খুলে দিল। বছর 34 বয়স। বলল, কাকে খুঁজছেন? হরিবিলাস সরকার মশাই আছেন? যুবকটি ওদের আপাদমস্তক ভালো করে দেখে নিয়ে বলল, তিনি তো বছর 8-10 আগে স্বর্গলাভ করেছেন। আপনারা কোত্থেকে আসছেন? সরকার মশাই গত হয়েছেন 10 বছর? কি আশ্চর্য, আমরা কোনো খবরই রাখি না। আসুন, ভিতরে এসে বসুন। বৈঠকখানায় জাঁকিয়ে বসলেন অবিনাশ। বললেন, আমাকে আপনি চিনবেন না। আচ্ছা, আপনি কি অধ্যাপক গোকুলচন্দ্র রায়চৌধুরীর নাম শুনেছেন? ছেলেটি বিদ্যুৎস্পৃষ্টের মতো চমকে ওঠে। অবিনাশের কথার জবাব না দিয়ে সরাসরি লক্ষ্মীকে প্রশ্ন করে, কিছু মনে করবেন না, আপনি কি মিনতি? সে বেচারি তখন আড়ষ্টভাবে মুখ নিচু করে বসে আছে। অবিনাশ একেবারে আহ্লাদে আটখানা হয়ে ওঠে, কিন্তু সে উচ্ছ্বাস অচিরেই উধাও হয়ে যায় যখন লক্ষ্মী ছেলেটির কোনো কথার উত্তর দিতে না পেরে চুপ করে থাকে। পরিস্থিতি সামাল দিতে অবিনাশ তড়িঘড়ি বললেন, এই তো বেশ চিনতে পেরেছেন। তুমি আমাকে চিনতে পারছো না মিন্টু? কি আশ্চর্য, আমি রঞ্জন, তোমার রঞ্জুদা। লক্ষ্মী এবারেও উত্তর দিল না, মাথা নেড়ে শুধু জানালো না। ভেতর ভেতর লক্ষ্মীর প্রতি রাগে ফুটছিলেন অবিনাশ। মনে মনে ভাবলেন, ইস, কোনো মানে হয়? শুনছিস তোরা যে বাড়িতে ভাড়া ছিলি তারই দোতলার বাড়িওয়ালার ছেলে, নামও তো শুনলি। এখন ঘড়ির পেন্ডুলামের মতো খটখট করে মাথা নাড়ার কোনো মানে হয়? ভগবান এমন সুযোগ পাইয়ে দিলেন, অথচ মেয়েটার ওই নিরেট মাথায় একটু ঘিলু দিতে পারলেন না। রঞ্জন অনেক কথা বকবক করে গেল মিনতির উদ্দেশ্যে। অবিনাশকে সে গ্রাহ্যের মধ্যেই আনছে না, তাতে তার কোনো দুঃখ নেই। তিনি মনে মনে অঙ্কের হিসেব কষছেন। রঞ্জনের বর্তমান বয়স 34-35, তার মানে 14 বছর আগে তার বয়স ছিল 20-21। মিনতির তখন 13 কি 14। বাড়িওয়ালার ছেলে আর ভাড়াটে মেয়ে 1 তলা আর 2 তলা। হিসেবটা বড় সোজা হতে চলেছে, কিন্তু এই মেয়ে একেবারে হাবার বেহদ্দ। ক্রমাগত তাঁতের মাকুর মতো মাথাটাকে নেড়ে চলেছে ঘটাং ঘটাং করে। পুজো প্যান্ডেলের জলসার কথা মায়া, শেফালি, বাবলু, সুখেন
কারো কথাই নাকি তার মনে নেই। অবিনাশ শেষ পর্যন্ত বিরক্ত হয়ে বললেন, আচ্ছা রঞ্জন, তোমার মা তিনি কি? হ্যাঁ, মা এখানেই আছেন। এসো মিন্টি, মায়ের সঙ্গে দেখা করবে, এসো। 10 মিনিটের মধ্যেই লক্ষ্মী মিন্টি হয়ে গেল, অথচ রঞ্জনের রঞ্জুদা হওয়ার কোনো লক্ষণ নেই। গোয়ার আর কাকে বলে? মেয়েটা সবকিছু অস্বীকার করা সত্ত্বেও রঞ্জন এবং তার মা নিঃসংকোচে মেনে নিলেন মিনতিকে। অবিনাশ জনান্তিকে রঞ্জনকে শুনিয়ে দিলেন মিনতির স্মৃতিভ্রংশতার আষাঢ়ে গল্পটা। রঞ্জন বলল, মিনতির হারিয়ে যাওয়ার ঘটনাটা আমি জানি। গোকুলচন্দ্রবাবুর সঙ্গে আমি মাঝে মধ্যেই গিয়ে দেখা করে আসি। আসলে আমি ইতিহাসে এমএ, তো আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম তার আগেই গোকুল স্যার অবসর নিয়েছিলেন। তবুও ওনার বিশেষ স্নেহধন্য ছিলাম আমি। ইতিহাসের প্রতি আমার একনিষ্ঠতার কথা উনি খুব ভালোভাবেই বুঝতেন, আর সেজন্য আমাকে খুব ভালোবাসতেন। এই তো মাস কয়েক আগেই আমি গিয়েছিলাম দুর্লভ নিকেতনে। তবে এরই মধ্যে যে তিনি অন্ধ হয়ে গেছেন, এই খবরটা আমি জানতাম না। রঞ্জন ওদের বড় রাস্তার বাসস্টপ পর্যন্ত এগিয়ে দিয়ে গেল। বলল, মিন্টি, কাল পরশুর মধ্যে একদিন যাব তোমাদের বাড়ি, মানে দুর্লভ নিকেতনে। বাস স্ট্যান্ড পর্যন্ত এগিয়ে দিয়ে ওদের গাড়িতে তুলে দেবার পর রঞ্জন বাড়ি ফিরল না। চুপটি করে গিয়ে বসল সামনের পার্কে। সে জানে মা উন্মুখ হয়ে অপেক্ষা করছে, আর যার চোখকেই ফাঁকি দেওয়া যাক, মায়ের দৃষ্টিকে সে ফাঁকি দিতে পারেনি। ও জানে যে মা জানে, মা জানত মায়ের কাছ থেকে লুকোনো যায়নি, লুকোনো যায়ও না। রঞ্জনও শিশু নয়, 14 বছর কদিন হয় তার হিসেব সে ভালো মতোই জানে। যে নিদারুণ আঘাতে 14 বছর আগে পাঁজরটা গুঁড়িয়ে গিয়েছিল, এতদিনে তার ধার ক্ষয়ে যাওয়ার কথা। গিয়েছিলও তাই। রঞ্জন হাসত, খেলত, সিনেমা দেখত, বন্ধুদের নিয়ে হইচই করত। কে বলবে তার বুকের পাঁজরায় একটা প্রকাণ্ড ক্ষতচিহ্ন রয়েছে? এমএ পাশ করা পর্যন্ত মা কোনো তাগাদা দেয়নি। তারপর চাকরি পাওয়ার পর থেকে নানাভাবে প্রসঙ্গটা পেরেছে। মায়ের বয়স হয়ে যাচ্ছে, একা হাতে আর পেরে ওঠেন না। রঞ্জন বুঝত সবই, কিন্তু রাজি হয়নি। একটা অতীত স্মৃতিকে মূর্খের মতো আঁকড়ে থাকার যে কোনো অর্থ হয় না, এটাও সে ভালো মতোই জানে। কিন্তু কি করতে পারে সে? ও বিষয়ে আর কোনোদিনই উৎসাহ বোধ করেনি। এত মেয়ের সঙ্গে আলাপ হয়েছে, ঘনিষ্ঠতা হয়েছে, কিন্তু ওর 36 বছরের জীবনে দ্বিতীয়বার আর বসন্ত আসেনি। মাঝে এর সবটা জানত, তার প্রমাণ আজ থেকে 14 বছরের মধ্যে একবারও ছেলের কাছে ওই নামটা পর্যন্ত উচ্চারণ করেনি। একবারও সরাসরি জানতে চায়নি, হ্যাঁ রে খোকা, সেই হতভাগীটাকে তুই ভুলতে পারিসনি না রে? সচেতনভাবে নিজের কাছেও রঞ্জন সে কথা স্বীকার করত না। তার কথা মাঝে মাঝে ঘুম না আসা রাতে মনে পড়ত তার। ভাবত সে তো মারা যায়নি, এই দুনিয়ারই কোনো এক অচেনা গৃহের অজানা কক্ষে সে হতভাগিনী বিনিদ্র বালিশ আঁকড়ে হয়তো তারই মতো পুরনো দিনের রোমন্থন করছে। সে প্রথম সাক্ষাতের উষ্ণ বাক্য বিনিময় থেকে শেষ সাক্ষাতের উষ্ণ স্পর্শ পর্যন্ত 14 বছরেও সেই উত্তাপ শীতল হয়ে যায়নি। আচ্ছা, এমনও তো হতে পারে হঠাৎ একদিন রঞ্জন ঘটনাচক্রে তার মুখোমুখি পড়ে গেল। দুজনকে চিনতে পারবে তো? রঞ্জন কি পেশ করবে সেই চিরাচরিত প্রশ্নটা? আমাদের গেছে যা দিন, তা কি একেবারেই গেছে? কিছুই কি নেই বাকি? আর মিনতি জবাবে জানাবে ওই প্রশ্নের একমাত্র উত্তর, রাতের সব তারায় আছে দিনের আলোর গভীরে। কিন্তু পটভূমিটা যদি রেলগাড়ির কামরায় না হয়,
যদি অন্য কোনো অবাঞ্ছনীয় পরিবেশে হয়? অকৃতদার রঞ্জন যদি কামনার তাড়নায় বন্ধুদের সঙ্গে উপস্থিত হয় কোনো এক বার বিলাসিনীর ডেরায়, আর সেখানেই হঠাৎ সাক্ষাৎ পায় তার? মনে মনে শিউরে উঠত রঞ্জন। না না না, তা কখনোই হবে না। নিজের অজ্ঞাতেই মিন্টি ওকে রক্ষা করবে। কোনো দিন ওসব পাড়ায় পা বাড়াতে দেবে না ওকে। যদি হঠাৎ দেখা হয়ে যায়, এই ভয়ে। কি সব আবল তাবল ভাবছে সে। এখানে ওখানে জোড়ায় জোড়ায় কয়েকজন বসে আছে, যাদের নীড় তছনছ করে দিয়ে যায়নি ডাকাতে। রঞ্জন ওদের দিক থেকে দৃষ্টি ফিরিয়ে আনল। না, এখন বাড়ি ফেরা যাবে না। মায়ের মুখোমুখি হওয়ার আগে একবার নিজের মুখোমুখি হওয়া দরকার। গোকুলচন্দ্র মাত্র বছর 3 ছিলেন ওদের একতলার ভাড়াটে হিসেবে। রঞ্জন যখন ফার্স্ট ইয়ারে ঢোকে তখন ওরা আসেন, আর যে বছর সে বিয়ে দেয় সেই বছর চলে যান। রঞ্জনের বাবা হরিবিলাস বাবু তখনও জীবিত, তখনও কোর্টে বের হতেন। দোতলায় বাপ মা ছেলের ছোট সংসার, আর একতলায় ভাড়া ছিলেন অধ্যাপক গোকুলচন্দ্র, তাঁর পুত্র পুত্রবধূ আর একমাত্র নাতনিকে নিয়ে। সঙ্গে ছিল প্রকাণ্ড একটা কুকুর। ওরা যেদিন প্রথম এলেন সেদিনটার কথা ওর স্পষ্ট মনে আছে। সেদিনই লক্ষ্য করেছিল মিনতিকে। 11 বছরের নেহাত বাচ্চা মেয়ে, কিন্তু গড়ন বাড়ন্ত। রঞ্জন সাহস করে তার সঙ্গে আলাপ করতে পারেনি। মিনতি মেয়েদের স্কুলে ভর্তি হয়েছিল। বেনি দুলিয়ে স্কুলে যেত আসত। দোতলার বারান্দা থেকে একজন যে তাকে লক্ষ্য করে এটা সে নিশ্চয়ই জানত, কারণ ভুল করেও কোনো দিন সে ওপরে তাকিয়ে দেখত না। দুটি পরিবারের ঘনিষ্ঠতাও ছিল যথেষ্ট। গোকুলের পুত্রবধূ দোতলায় ওর মায়ের কাছে আসতেন, মিনতিও আসত মাঝে মাঝে তাঁর সঙ্গে। অথচ কি আশ্চর্য, দুজনেই দুজনকে এড়িয়ে চলত। রঞ্জন লক্ষ্য করত পাড়ার আর 5টা ছেলের সঙ্গে প্রয়োজনে মিনতি কথা বলে। পুজো প্যান্ডেলে ওকে বাবলু সুখেনের সঙ্গে গল্প করতে দেখেছে, কিন্তু কি জানি কেন এক ছাদের নিচে বাস করেও মেয়েটা কোনোদিন ওর সঙ্গে কথা বলেনি। 18-19 বছরের একটি ছেলের এজন্য আত্মসম্মানে আঘাত লাগলেও দোষ দেওয়া যায় না। সে কোনোদিন ভেবে দেখেনি ব্যাপারটা উল্টো দিক থেকেও সত্যি। এক ছাদের নিচে বাস করা একটা 12 বছরের মেয়ের সঙ্গে সেও তো এগিয়ে গিয়ে আলাপ করতে পারত। আত্মসম্মানে তো এ পক্ষেরও লাগতে পারে, এ কথাটা সে বয়সে তার খেয়াল হয়নি। এমন ভাব দেখাতো যেন খেয়ালই নেই। একতলার ভাড়াটে বাড়িতে বেনি দোলানো 1 ফোঁটা একটা মেয়ে, ক্লাস 7 না 8-এ পড়ে। তার সঙ্গে কি আর যে আলাপ করা যায় নাকি? বাবলু হয়তো কৌতূহলী হয়ে মাঝে মাঝে ওকে প্রশ্ন করত, এই রঞ্জু, তুই ওই সিংহবাহিনীর সঙ্গে কথা বলিস না কেন রে? ভাব নেই? গোকুলচন্দ্রের পোষা কুকুরটা ছিল সিংহের মতো, মিনতির ভারী ন্যাওটা। তাই বন্ধু মহলে মিন্টিকে সবাই ঠাট্টা করে বলতো সিংহবাহিনী। বাবলুর প্রশ্নে রঞ্জন বলতো, ভাব আবার কি, এক বাড়িতে থাকি, ও আমাকে চেনে, আমি ওকে চিনি, ব্যাস, অত আদিক্ষেতা আমার নেই। সুখেন ফোড়ন কেটে বলতো, তাতেই তো ভয় হয়। কেলেঙ্কারি আজ কিছু করছিস না তো? অত লোক দেখানো নির্লিপ্ততা কেন বাবা? সিঙ্কিং সিঙ্কিং ড্রিঙ্কিং ওয়াটার। চাপ! ধমক দিয়ে ওদের থামিয়ে দিত রঞ্জন। এসব রসিকতা বরদাস্ত হতো না ওর। একবার ভাবতো কথা বলে দেখলেই তো হয়, দেখাই যাক না ও আলাপ করতে আগ্রহী কিনা। সিঁড়ির মুখে সদর দরজায় আচমকা দেখা হতো কখনো কখনো। দুজনেই দুজনকে নিঃশব্দে পাশ দিত, চমকে উঠত, কিন্তু সম্বোধনের বাধাটা কেউই অতিক্রম করতে পারত না। আচ্ছা, ও তো ঠিক 4:10 স্কুল থেকে ফেরে। ঠিক তখনই রঞ্জন যদি হঠাৎ ঘটনাচক্রে সদর দরজায় গিয়ে দাঁড়ায় আর ওকে দেখে বলে, স্কুল থেকে ফিরছ বুঝি?
কিন্তু যা মুখ ফোঁড় মেয়ে, হয়তো জবাব দেবে, না গো, গঙ্গা স্নান করে ফিরছি। বাবলু সুখেন দুজনেই বলে সিংহবাহিনী নাকি কথার পিঠে কথা বলায় ওস্তাদ। তারপর একদিন আলাপ হলো নিতান্ত অরোম্যান্টিক পরিবেশে। কলিং বেল বাজতে রঞ্জন উঠে গিয়েছিল সদর দরজা খুলে দিতে। মনে আছে, ছুটির দিন, হয়তো রবিবার। বাপি বাড়িতে, সকালবেলা। বাপি দক্ষিণ বারান্দায় ইজি চেয়ারে খবরের কাগজ পড়ছেন, মা রান্নাঘরে। রঞ্জন দরজাটা খুলে দেখে একতলার সেই সিংহবাহিনী। আজও স্পষ্ট মনে আছে দৃশ্যটা। ফ্রক ছেড়ে সবে শাড়ি ধরেছে মেয়েটা, মাথার চুল খোলা। রঞ্জনকে দেখে একটু হকচকিয়ে যায়, তারপর সামলে নিয়ে বলে, দাদু পাঠিয়ে দিলেন। ওর হাতে একটা খাম। বুঝতে অসুবিধে হলো না, এটা মাসের প্রথম সপ্তাহ, অর্থাৎ বাড়ি ভাড়ার টাকা। সেই আলাপ হলো, অথচ একটা বিশ্রী অরোম্যান্টিক পরিবেশে। হাতটা বাড়িয়ে রঞ্জন খামটা নিল, কেবল বলল, ও। পুরো 10 সেকেন্ড দুজনেই চুপচাপ, চৌকাঠের দুপ্রান্তে দুজন। শেষ পর্যন্ত রঞ্জনই মরিয়া হয়ে বলে বসল, ভিতরে আসবে? বলেই খেয়াল হলো ওর বাক্যটা প্রশ্নবোধক চিহ্নে শেষ হওয়া ঠিক হয়নি। ওর বরং বলা উচিত ছিল, ভেতরে এসো না। না, আপনি বরং টাকাটা গুনে দেখুন। যাক, মেয়ের মুখ ফুটেছে অবশেষে। রঞ্জন হেসে উত্তর দেয়, গুনে দেখার কি আছে আর, তোমার দাদুই তো গুনে দিয়েছেন। তবু গুনে নিন। ওরে বাবা, মেজাজের ব্যারোমিটারে পারদ তো ঊর্ধ্বগামী। কি বলতে চাই কি মেয়েটা? রঞ্জন ওই খাম থেকে 2খানা নোট হাতিয়ে নেবে, তারপরে বলবে গুনতিতে কম ছিল। সে কিঞ্চিত ভ্রুভঙ্গে বলল, কেন বলো তো? সেটাই নিয়ম, টাকা গুনে নিতে হয়। ব্যাস, মেজাজ সপ্তমে রঞ্জনের। ও, তাই বুঝি। তা 2 দিন পরে যখন বিয়ে হবে, তখন বরের কাছ থেকে মাসকাবারি টাকাটাও গুনে নেবে? উড়ান তুবড়িতে যেন আগুনের স্পর্শ হলো। মেয়েটা ছিটকে সরে গেল এক পা, বলল, আপনি তো ভীষণ অসভ্য। চেঁচামেচিতে রঞ্জনের মা বের হয়ে এসেছেন রান্নাঘর থেকে। কিরে ও মিন্টি, কখন এলি? রঞ্জন খামটা মায়ের হাতে বাড়িয়ে ধরে বলে, ভাড়া টাকাটা ওই সিংহবাহিনীর সামনে গুনে নিও, হাত সাফাই করো না। মা তো তাজ্জব। কিছু বলার আগেই রঞ্জন হাওয়া। সেই ওদের প্রথম সাক্ষাৎ। পরে রঞ্জন অবশ্য বুঝেছিল দোষটা তারই। মেয়েটা এমন কিছু অপমানকর কথা বলেনি, অহেতুক কড়া কথা না বললেই হতো। আসলে ওর রাগ হয়েছিল মেয়েটার ওপর নয়, ভাগ্য দেবতার ওপর। প্রথম সাক্ষাতের মুহূর্তটাতে অমন টাকা পয়সার ভেজাল ঢুকে যাওয়ায়। অবশ্য ভুল শুধরে নেবার সুযোগ কিছুদিনের মধ্যেই এলো। মা পৌষ পার্বণের পিঠে ভাজছিল, হঠাৎ বলল, এই কৌটোখানা একতলার মাসিমাকে দিয়ে আসবি খোকা। রঞ্জন জানত এই জাতীয় আদান প্রদান প্রায়ই হয়ে থাকে। একতলার পায়েস দোতলায় আসে, দোতলার মালপোয়া একতলায় যায়। কাজেই গোকুল পিঠের বাটিটা নিয়ে রঞ্জন নেমে গিয়েছিল নিচে। কলিং বেল বাজাতে ডেভিলের ঘেউ ঘেউ অগ্রাহ্য করে দরজা খুলে থমকে দাঁড়িয়ে পড়েছিল মিনতি। কনভার্স থিওরেম। এবার ও সিঁড়ির চাতালে, চৌকাঠের এপারে, আর মেয়েটি ওপারে। একই ভঙ্গিতে পাত্রটা বাড়িয়ে ধরেছিল রঞ্জন। মা পাঠিয়ে দিলেন। ও, পৌষ পার্বণের পিঠে বলি? হ্যাঁ, কারোর পৌষ মাস, কারোর সর্বনাশ। সর্বনাশ? কার আবার সর্বনাশ? আমার, আসলে আমার সামনে পরীক্ষা। মিনতি কিন্তু সে ভুল করেনি। প্রশ্নবোধক চিহ্নে শেষ করেনি পরবর্তী বাক্যটা। বলেছিল, সিঁড়ির মধ্যে কেন, ভিতরে আসুন না। গেলেই হতো, কিন্তু মুখ ফসকে বেরিয়ে গেল, না থাক। কেন? টেবিলের ভয়? ও কিছু বলবে না, আমি আছি তো। জানি, সেজন্য নয়, সামনে পরীক্ষা। ও,
তবে থাক। আবার পুরো 10 সেকেন্ড দুজনেই চুপচাপ। শেষে রঞ্জন মরিয়া হয়ে বলল, গুনে নাও। কি গুনে নেব? 12টা পিঠে আছে, গুনে নেওয়াই নিয়ম। তাই বুঝি? দুদিন পরে যখন বিয়ে হবে তখন বউকে নিশ্চয়ই মাসকাবারি টাকা গুনে নিতে বলবেন। এই কথার জবাবে আমার যা বলার কথা তা কিন্তু আমি বললাম না। কি আপনার বলার কথা? আমি বলতে পারতাম, আপনি তো খুব অসভ্য। তাহলে কি বলবেন? এর পরের কথাটা রঞ্জন কিন্তু ইচ্ছে করে বলেনি। নেহাতি মুখ ফসকে বেরিয়ে গিয়েছিল। বস্তুত ও স্বেচ্ছায় বলেনি, ভেতর থেকে কে যেন ওর কানে কানে প্রম্পট করল। রঞ্জন শুধুমাত্র রিপিট করেছিল, তুমি তুমি খুব সুন্দর। মনে হলো কথা নয়, যেন এক মুঠো আবির ছুঁড়ে মেরেছে। সেই শুরু। তারপর অতিক্রান্ত কৈশোরে ওরা দুজনে সকলের অগোচরে তিল তিল করে গড়ে তুলেছিল গোপন একটা দুনিয়া, যার খবর শুধুমাত্র ওরা দুজনেই জানে। বাইরের পৃথিবী সে কথা জানতে পারেনি। সুখেন তখনও বলতো, আয় না একদিন সিংহ বাহিনীকে ডেকে তোর সঙ্গে আলাপ করিয়ে দিই। রঞ্জনও একই ভঙ্গিতে নির্লিপ্ততার ভান করে বলতো, দায় পড়েছে আমার। এমনকি ডেভিল ছাড়া বাড়ির লোকেরাও জানতো না যে ওদের দুজনের ভাব হয়েছে। আড়ালে দুজনে বকম বকম করে, সিঁড়ির কোনায়, চিলে কোঠায়, এমনকি কচ্ছিত কখনো ক্লাস পালিয়ে ম্যাটিনির সিনেমাতেও। ঠিক 4টের সময় রঞ্জন গিয়ে হাজির হতো ওদের স্কুলের গেটের অদূরে। তারপর ঘুর পথে দুজনে বাড়ি ফিরত, অনেকটা আগু পিছু করে। আজ মনে পড়ে যাচ্ছে সেই দুর্ঘটনার কথাও। সিঁড়ির মধ্যে ওদের দুজনকে আবিষ্কার করে অধ্যাপক গোকুলচন্দ্র স্তম্ভিত হয়ে গিয়েছিলেন একেবারে। হঠাৎ সুইচ জেলে তিনি যেন ভূত দেখলেন। এ কি করছিস তোরা ওখানে অন্ধকারের মধ্যে? মিনতি ছুটে পালিয়ে গিয়েছিল। রঞ্জন পালাতে পারেনি, আত্মসম্মানে বেঁধেছিল তার। ওই ঘটনার কিছুদিন পরেই মিনতির বাবা কাশিতে চলে যান। মা তখনই আন্দাজ করে, হয়তো পুরোপুরি বুঝতে পারেনি, সবটা বুঝতে পেরেছিল যেদিন কাশির বাড়িতে ডাকাতি হওয়ার খবরটা এলো। গোকুলচন্দ্র বজ্রাহত হয়ে গেলেন। রঞ্জনী তাকে কাশি নিয়ে গিয়েছিল। ফিরে এলো 3 দিন পরে। মিনতির মায়ের দেহ মণিকর্ণিকার ঘাটে দাহ করে। বৃদ্ধ যেন পাষাণ হয়ে গেলেন। তাঁর আঘাতটার তবু একটা অর্থ হয়। একমাত্র পুত্রবধূ আর একমাত্র নাতনি, কিন্তু রঞ্জন? প্রতিবেশী পরিবারের মর্মান্তিক আঘাতে কে না আহত হয়, কিন্তু রঞ্জন পাষাণ হয়ে গেল। তখন তার এমন অবস্থা যে কে কি ভাবছে তা বুঝতে পারত না। মা তখনই বুঝতে পেরেছিলেন, কিন্তু সে তো 12-14 বছর আগেকার কথা। সব শৌকি মানুষ এক সময় সময়ের হাতে তুলে দিয়ে ধীরে ধীরে ভোলার চেষ্টা করে। রঞ্জনও করেছে। সে হাসে, খেলে, গান গায়, সিনেমা দেখে, কিন্তু তার যৌবনে দ্বিতীয়বার বসন্ত আর আসেনি। ও কিছুতেই ভুলতে পারেনি তার সিংহবাহিনীর সেই বিদায় বেলার প্রতিশ্রুতি। কথা দাও, যত যাই হোক তুমি আমার জন্য অপেক্ষা করবে। ওকে জড়িয়ে ধরে রেখেছিল রঞ্জন। 2 হাতের বাঁধনকে আরেকটু শক্ত করে ও উত্তর দিয়েছিল, ভয় তো সেদিকে নয় মিন্টি, ভয় তোমার তরফে। মাসিমা আর মেসোমশাই যদি তোমার অন্য কোথাও বিয়ে ঠিক করেন? আমি কিছুতেই রাজি হব না। দরকার হলে সব কথা মাকে খুলে বলবো। তাই বলো, আমিও বলবো মাকে। তোমার দাদু তো কিছুটা জানেন। হ্যাঁ, সচক্ষে তো দেখেছেন সেদিন। তোমাকে বকাবকি করেননি? না। তোমাকে? বিশেষ কিছু নয়, উনি ভেবেছেন এই আমাদের ছেলে মানুষই। সেই ওদের শেষ সাক্ষাৎ। তারপর আর
আর দেখা হয়নি দুজনের। চিঠির আদান প্রদানও নয়। দুপক্ষের কেউই সাহস পায়নি চিঠিপত্র লিখতে। আশ্চর্য, সেই মিন্টি আজ এতদিন পরে 14 বছর পরে এসে দাঁড়ালো শাঁখারিপাড়া লেনের বাসায়, অথচ তার রঞ্জনদাকে চিনতে পারল না। কিছুই তার মনে নেই। মায়া, শেফালি, বাবলু, সুখেন, কারো কথা তার মনেই পড়ে না। তাই রঞ্জন আজ বাড়ি ফিরতে ইতস্তত বোধ করছিল। সে জানত, নিশ্চিত জানত, যে কথাটা আজ 14 বছর ধরে ওর মা সঙ্গোপনে রেখেছে, আজ তাই জানতে চাইবে। একবার শেষ চেষ্টা করে দেখবে খোকার ধনুর ভাঙা পণ ভাঙা যায় কিনা, পরখ করতে চাইবে। তখন কি বলবে রঞ্জন? টুকটুক করে হার্ডল রেসের সবকটা বেড়াই অবিনাশ নির্বিঘ্নে ডিঙিয়ে আসছিলেন। হোঁচট খেলেন একেবারে শেষ লেংথে। সবাই লক্ষ্মীকে মিনতি হিসেবে মেনে নিল। কেউ কেউ তো দর্শন মাত্রেই নিল না, মাত্র 2 জন, এবং মোক্ষম 2 জন, স্বয়ং গোকুলচন্দ্র এবং তাঁর পেডিগ্রিড কুকুর ডেভিল। ডেভিল নিশাচর। দিনের বেলা মোটা চেন দিয়ে তাকে বেঁধে রাখা হয় বাগানে তার নির্দিষ্ট ঘরে, দুর্লভ স্মৃতি মন্দিরের মুখোমুখি। ওই স্মৃতি মন্দিরটার কথা আগে বলা হয়নি। বাগানের একান্তে গোকুল একটি ঘর তুলেছিলেন। সেটাই ওর গবেষণাগার। সেখানে শুধু বই, বই আর বই। কাঠের আলমারির মাঝখানে একটা মজবুত গোদরেজের আলমারি। তাতে রাখা ছিল ওর গবেষণার মূল দলিলপত্র। পেস্ট কন্ট্রোল সার্ভিস থেকে প্রতি মাসে তাতে কীটনাশক স্প্রে করে যায়। ওই ঘরের পাশেই 3 তলায় সিমেন্ট দিয়ে বাঁধানো চত্বর। সেখানে বংশের আদিপুরুষ গোকুলের প্রপিতামহ দুর্লভ চন্দ্রের নামে একটি শ্বেত পাথরের স্মৃতিফলক আছে। সেটি পাঠ করলে জানা যায় দুর্লভ চন্দ্রের জন্ম 1825 সালে এবং তিরোধান 1869 সালে। ওই স্মৃতি মন্দিরের পাশেই ডেভিলের কেনেল। অবিনাশ ও আরাধনাকে ডেভিল ভালো মতোই চেনে, কিন্তু ওদের সঙ্গে লক্ষ্মীকে ঢুকতে দেখে সে যে তারস্বরে গর্জন শুরু করল, তার থামতেই চায় না। অবিনাশের মনে হলো মানুষের চোখে ধুলো দিলেও ওই জানোয়ারটার চোখে তিনি ধুলো ছড়াতে কোনো দিনই পারবেন না। শিবনাথ আর দুর্গামণি কিন্তু ওকে মেনে নিল। দুর্গামণি তো ছুটে এসে জড়িয়ে ধরল লক্ষ্মীকে। এতদিনে আমাদের কথা মনে পড়লো হতভাগী। গোকুল কিন্তু সংবাদটা শুনে গুম মেরে গেলেন। ঘরের প্রবেশপথে ভিড় করে দাঁড়িয়ে আছে ওরা। শিবনাথ, দুর্গামণি, অবিনাশ, আরাধনা, গিরিনবাবু। আর লক্ষ্মী যা অভিনয় করল তাতে মুগ্ধ হয়ে গেলেন অবিনাশ। সে ছুটে এসে লুটিয়ে পড়ল বৃদ্ধের পাঁজর সর্বস্ব বুকে। তারপর তার সে কি ফুলে ফুলে কান্না! স্তম্ভিত হয়ে গেলেন অবিনাশ। এমন বুক ফাটা কান্না কেমন করে কাঁদছে মেয়েটা? হয়তো অন্ধ বৃদ্ধের কাছে ওই কান্নার নৈবেদ্যে সে বলতে চাইছে, তুমি তুমি আমাকে ক্ষমা করো। বিশ্বাস করো, তোমার সম্পত্তির লোভে আমি আসিনি। তোমার ওই পাঁজর সর্বস্ব বুকে আশ্রয় নিতেই এসেছি শুধু। কিন্তু বৃদ্ধ যেন পাষাণ হয়ে গেছেন। হাতখানাও রাখলেন না ওর মাথায়। অবিনাশ কাঁপা কাঁপা গলায় বললেন, মিন্টু ফিরে এসেছে চৌধুরী মশাই। আপনি ওকে আশীর্বাদ করুন, আশীর্বাদ করুন। উনি একেবারে অভিভূত হয়ে পড়েছেন। ওকে একটু সামলাতে দে মিন্টু। আয় আয়, উঠে আয়। লক্ষ্মী কিন্তু সেসব কথায় কর্ণপাতও করল না। নাট্য সম্রাজ্ঞীর মতো আর্তনাদ করে ওঠে সে। দাদু, তুমি বিশ্বাস করছো না?
আমি 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 মিন্টু মিন্টু ওরা ধরাধরি করে ওকে সরিয়ে নিয়ে গেল। একতলার বাগানে ডেভিল তখনও তীব্র স্বরে প্রতিবাদ করে চলেছে। এর ঘণ্টাখানেক পরের কথা। ঘরে তখন জমাটি আড্ডা বসেছে। অবিনাশ সবাইকে সবিস্তারে শোনাচ্ছেন কেমন করে তিনি হারানো মেয়েকে খুঁজে পেলেন। হঠাৎ শিবু এসে বলল, আপনাদের দুজনকে বুড়োকর্তা ডাক দিচ্ছেন। গল্পে ছেদ পড়ল। বুড়োকর্তার তাহলে এতক্ষণে শান হয়েছে। দুজনেই উঠে এলেন গোকুলের ঘরে। গোকুল বললেন, বসো বসো, তোমরা দরজাটা বন্ধ করে দাও। এবার বলো তো অবিনাশ, কোথা থেকে জোগাড় করলে ওকে? আপনি বিশ্বাস করছেন না, ওই আমাদের মিন্টি। হ্যাঁ, বিশ্বাস যাতে করতে পারি তাই তো তোমার গল্পটা শুনতে চাইছি। এমন একটা গল্প শোনাও যা অতি নাটকীয় না মনে হয়, আবার আষাঢ়ে বলেও না মনে হয়। নাও নাও নাও, শুরু করো। অবিনাশ 15 দিন ধরে মনে মনে যা মহড়া দিয়ে রেখেছেন তাই গড়গড় করে বলে গেলেন। দীর্ঘ কাহিনী শেষ হলে গোকুল বললেন, বাহ, বেশ বেশ, গল্পটা সুন্দর। তবে যাবার সময় মেয়েটাকে সঙ্গে নিয়ে যেও, না হলে ডেভিল আমাকে ঘুমোতে দেবে না। অবিনাশের হাতে বন্দুক থাকলে হয়তো ডেভিলকে গুলি করেই মারতেন তিনি। চৌধুরী মশাই, বলা সহজ, কিন্তু ওকে নিয়ে এখন কোথায় যাব বলুন তো? হ্যাঁ, আমার বাড়িতে, নাকি রাজগীরে তার পালক পিতার আশ্রয়ে? সে তোমার মাথা ব্যথা। হঠাৎ দরজার কাছ থেকে শিবু বলে ওঠে, তাহলে ওই সঙ্গে আমাদের দুজনকেও বিদায় দেন কর্তা। আপনি বরং অন্য লোক দেখেন। তোকে কে কথা বলতে ডেকেছে? হ্যাঁ, কেউ ডাকে নাই। আমি চাকর, আপনি মনিব। তবু আমি মনীষী তো বটে। আপনি চোখে দেখেন না, আমরা যে জলজ্যান্ত দেখছি মিন্টি মাকে। ঠিক আছে, কি নাম মেয়েটার? মিনতি। মিন্টি। সে কথা বলছি না, ওর বাপ সেই পান্ডা ওকে কি নামে ডাকে? আগে আগে লক্ষ্মী। ঠিক আছে ঠিক আছে, লক্ষ্মী এ বাড়িতেই থাকবে। ঘাম দিয়ে জ্বর ছাড়ল অবিনাশের। সন্ধ্যার পর শিবনাথ আর দুর্গামণি আবার এলো দরবার করতে। শিবু বলল, বাবু, আপনি তো চোখে দেখেন না, গায়েও হাত বুলালেন না, তাহলে কেমন করে জানলেন যে? আমি চোখে দেখি না ঠিকই, সেজন্য 3-3টে কেষ্টর জীব পুষেছি। একটা ষাঁড়, একটা গরু আর একটা কুকুর। 3টের মধ্যে ঘ্রাণ শক্তি আর বুদ্ধি আছে ওই কুকুরটারই, সে আমাকে বলে দিয়েছে। কিন্তু বাবু, ওর মুখখান দেখলে যে? জানি, মুখখানা একরকম না হলে অবিনাশ এত বড় দুঃসাহস দেখাতো না। আসলে ওরা দুজনেই জানে না গোকুল এই ঘটনার জন্য প্রস্তুত হয়েই ছিলেন। আগের দিন সন্ধ্যায় রঞ্জন এসেছিল দুর্লভ নিকেতনে। গোকুল সব কথা তার কাছ থেকে শুনেছেন। আজ সকালে লক্ষ্মীকে নিয়ে যে অবিনাশ আসছেন তাও তিনি জানতেন। সব শুনে গোকুল বলেছিলেন, আশ্চর্য তো, সে তোমাকে চিনতেই পারল না। না স্যার, ওর সব পূর্ব স্মৃতি নাকি হারিয়ে গেছে। কিন্তু তোমার নিশ্চয় মনে আছে রঞ্জন, আজ থেকে 14-15 বছর আগে আমি একদিন তোমাকে ডেকে প্রচন্ড ধমক দিয়েছিলাম। রঞ্জন চুপ করে বসে থাকে, জবাব দেয় না। একটা হাত বাড়িয়ে ওর হাতখানা টেনে নিয়ে বৃদ্ধ গোকুল বলেন, ভুল বুঝো না আমাকে, একটা বিশেষ কারণে ও কথা বললাম। মেয়েরা জীবনে সবকিছু ভুলতে পারে না একটা জিনিস,
জীবনের প্রথম প্রেমকে। তোমাদের দুজনকে হাতে নাতে ধরে ফেলেছিলাম আমি সিঁড়ির মধ্যে। সে ঘটনার কথা এ দুনিয়ায় জানে শুধু 3 জন, তুমি, আমি আর সেই হতভাগী। অথচ দেখে নিও, কাল সকালে এসে সে বাড়ির সবাইকে চিনতে পারবে। তার কারণটা কি জানো? এদের সকলের ফটো আছে অবিনাশের অ্যালবামে, তোমার ফটো নেই। তোমার সঙ্গে সোনামণির যে সম্পর্ক গড়ে উঠেছিল তার কথা অবিনাশ জানে না। রঞ্জন স্তম্ভিত হয়ে গিয়েছিল গোকুলের সমস্ত কথা শুনে। তাহলে এই মেয়েটা কি সেই সিংহবাহিনী নয়, কোনো প্রবঞ্চক? কালকে সেই জন্যই মেয়েটা তার রঞ্জনদাকে চিনতে পারেনি। কিন্তু ওর মুখটা, ওই চাহনি, সেই নিচেকার ঠোঁট কামড়ানোর ভঙ্গিটা সবই তো হুবহু একই রকম। কি আশ্চর্য! রঞ্জন স্থির থাকতে পারেনি। পরদিনই আবার এসে উপস্থিত হল দুর্লভ নিকেতনে। শিবনাথ ওকে বৈঠকখানায় বসিয়ে বলল, বসেন বসেন, তাহলে বুড়ো কর্তাকে একবার। মিনতিকে বরং বলো তার রঞ্জুদা এসেছে। মিনিট 5 পর লক্ষ্মী এসে দাঁড়ালো দরজার কাছে। এসো মিনতি, বসো। তোমাকে আমি তুমিই বলতাম। আশা করি তুমি তাতে কিছু। না, কিছু মনে করিনি, বলুন। কিন্তু তুমি দাঁড়িয়ে থাকলে কেমন করে গল্প করব? বসো। লক্ষ্মী মেঝের ওপর বসে পড়তেই রঞ্জন হাঁ হাঁ করে ওঠে। আরে ও কি, মাটিতে কেন? সোফায় বসো। সে অধিকার আমি পাইনি, আমি আশ্রিত মাত্র। রঞ্জনের বুকের ভেতরটা মুচড়ে উঠল। ওই মেয়েটাকে, না না, ওই রকম একটি দেখতে মেয়েকে সে জীবনে প্রথম ভালোবেসেছিল। গোকুলচন্দ্রের ভাষায় কাফ লাভ। তা হোক, কিন্তু আজও তো সে ওই মুখখানা ভুলতে পারেনি। রঞ্জন বলল, আর সকলে তোমাকে লক্ষ্মী বলে ডাকলেও তুমি অন্তত আমার কাছে মিনতি, মিন্টি, সিংহবাহিনী। সিংহবাহিনী মানে? আপনার সঙ্গে আমার কি সম্পর্ক? তুমি সব ভুলে গেছো, তাই তোমাকে মনে করিয়ে দিতে হচ্ছে। 13 বছরের সেই মিনতির সঙ্গে এককালে আমার খুব গভীর একটা সম্পর্ক গড়ে উঠেছিল। আমার তো সে কথা মনে পড়ে না। কিন্তু আমি যে সে কথা ভুলতে পারছি না মিন্টি। একটা কথা বলবো বাবুজি। বাবুজি? আচ্ছা বেশ, বলো। অবিনাশবাবু যে প্রয়োজনে আমাকে এখানে এনে ফেলেছেন, আপনিও কি সেই প্রয়োজনে আপনার সিংহবাহিনীর সঙ্গে পাতানো সম্পর্কটা লক্ষ্মীর সঙ্গে ঝালিয়ে নিতে চাইছেন? বুঝলাম না। না বোঝার কি আছে? বুড়োর অনেক টাকা। কিন্তু আপনি ভুল করছেন বাবুজি। বুড়ো বাবু লক্ষ্মীকে তার যখের ধন দিয়ে যাবেন না। তিনি কেবল পথ চেয়ে বসে আছেন তার সোনামণির জন্য। একটা কথা তাহলে তোমাকে বলে চাই লক্ষ্মী, তুমি যেই হও, আমার গোপন কথাটা যখন শুনে ফেলেছো তখন সবটাই শুনে যাও। মিনতিকে যখন আমি ভালোবেসেছিলাম সে তখন বড় লোকের নাতনি ছিল না। আর তুমি যদি সেই মিনতি না হও তাহলে আর কোনোদিনও আমার সামনে এসে দাঁড়িও না। আর আমি যদি সেই মিনতি হই? রঞ্জন জবাব দিতে পারে না। এক দৃষ্টে সে তাকিয়ে থাকে মেয়েটির দিকে। কে ও? লক্ষ্মী না মিনতি? বলুন বাবুজি, আমি যদি সেই মিনতি হই অথচ সম্পত্তি থেকে বঞ্চিত হই, তখন কি আপনার সামনে এসে দাঁড়াবো? রঞ্জন ওর হাতখানা তুলে নেয়, বলে, সত্যি করে বলো তো, তুমি আসলে কে? এটা তো আমার প্রশ্নের জবাব নয় বাবুজি। এই সময় শিবনাথ এসে বলল, বুড়ো কর্তা আপনার একবার ডাকতেছেন। বৃদ্ধর ঘরে ঢুকতেই গোকুল বললেন, দরজাটা বন্ধ করে দিয়ে কাছে এসে বসো। শোনো রঞ্জন, তুমি সমস্ত ব্যাপারটা তদন্ত করে দেখতে পারবে কি? মেয়েটাকে আমি ঘরে ঢুকতে দিই না, কিন্তু সে আর সকলের হৃদয় জয় করে নিয়েছে। তুমি
রাজগিরে গিয়ে খোঁজ খবর নিয়ে আসতে পারো? সেই কথা বলতেই আমি আজ এসেছিলাম। আমি তদন্ত করে দেখতে চাই। হ্যাঁ, তবে আর একটি কথা, মেয়েটি যদি মিনতি হয় তাহলে, মানে পূর্ব কথা স্মরণ করে প্রশ্ন করছি, তুমি কি আমার কাছে কোনো বিবাহ প্রস্তাব পেশ করবে? ঠিক জানি না স্যার। ও যদি মিনতি নাও হয় তবুও হয়তো আমি ওকে বিয়ে করতে চাইব। গোকুল স্তম্ভিত হয়ে গেলেন। একটু ভেবে নিয়ে বললেন, এত বড় কথাটা যখন তুমি বলতে পারলে রঞ্জন, তখন আর রাহা খরচের কথা তুলব না। তুমি রাজগিরে গিয়ে সব কিছু খুঁটিয়ে খোঁজ নিয়ে এসো। তুমি যথেষ্ট বুদ্ধিমান, এবং এই কথা বলা বাহুল্য যে রামপ্রসাদ শর্মা অবিনাশের স্টেটমেন্ট করবোরেট করবে, সেটুকু ব্যবস্থা অবিনাশ নিশ্চয়ই করেছে। আরও একটা কথা, তোমাকে এর আগে একদিন বলেছিলাম আমি ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, ওই যাকে ভুল করে বলা হয় সিপাহী বিদ্রোহ, তার ওপর একটা গবেষণা করেছিলাম। কাজটা শেষ হয়নি। মূল দলিলপত্র সব রাখা আছে দুর্লভ নিকেতনের লোহার আলমারিতে। তুমি ইতিহাসের ছাত্র, আমাকে কথা দাও আমার মৃত্যুর পর ওই কাজটা তুমি শেষ করবে। এ তো অনুরোধ নয় স্যার, আশীর্বাদ, আমার সৌভাগ্য। সব কথা তোমাকে এখনই বলতে পারছি না, কিন্তু একটা কথা কখনো ভুলো না, ওই কীর্দষ্ট নথিপত্রের মধ্যেই আছে আমার গুপ্তধনের চাবিকাঠি। তুমি খুঁজে নিও, বুঝলে? সিঁড়ি বেয়ে নেমে এসে রঞ্জন দেখে লক্ষ্মী চুপটি করে দাঁড়িয়ে আছে। আপাদমস্তক একবার দেখে নিয়ে বলল, কি কি দেখলে কলকাতায়? কিছুই দেখিনি বাবুজি। কে আমাকে কি দেখাচ্ছে বলুন? তা বটে, যতদিন না ওর পরিচয়টা প্রতিষ্ঠিত হচ্ছে, কেই বা ওকে নিয়ে ঘুরবে। প্রসঙ্গান্তরে যাবার জন্য রঞ্জন প্রশ্ন করে, রাজগিরে চিঠি দিয়েছ? না। কেন? তোমার সেই বাবা নিশ্চয়ই ব্যস্ত হয়ে আছেন, একটা পৌঁছানো সংবাদ তো দেওয়া উচিত ছিল। উচিত তো অনেক কিছুই ছিল, কিন্তু খাম পোস্টকার্ড না থাকলে কি করে চিঠি লেখা যায় সে কথা তো আমাকে কেউ বলে দেয়নি। তোমার হাত খরচার পয়সা কিছু নেই? কে দেবে? বুড়োবাবু আমাকে মানতেই চান না, কার কাছে চাইব? রঞ্জন বিনা বাক্যব্যয়ে পাঞ্জাবির পাশ পকেটে হাত চালিয়ে দিল। 1 টাকার খান কয়েক নোট আর 1 মুঠো খুচরো ওর দিকে বাড়িয়ে ধরে বলল, এই নাও, ধরো। আপনি কেন দেবেন? ওসব পরে ভাবা যাবে, এখন ধরো। কত আছে ওতে? দেখলেই তো, আমি গুনে দেখলাম না। লক্ষ্মী এক দৃষ্টে কয়েকটা মুহূর্ত তাকিয়ে থাকলো, তারপর হেসে বলল, না গুনে কাউকে টাকা পয়সা দিতে নেই, আপনি জানেন না? না, কেন বলো তো? সেইটাই নিয়ম। কথার পিঠে কথা, এতে অবাক হওয়ার কিছু নেই। কিন্তু রঞ্জন স্তম্ভিত হয়ে গেল। কি হলো? আপনি তো কিছু বলছেন না বাবুজি? হ্যাঁ, ও কি বলবো? অন্তত একটা ধমকও তো দিতে পারতেন আমাকে, বলতে পারতেন তুমি তো ভীষণ অসভ্য। রঞ্জন বজ্রাহত। লক্ষ্মী কিন্তু দাঁড়ালো না, ওর অবশ হাত থেকে 1 মুঠো খুচরো নিঃসংকোচে গ্রহণ করে চলে গেল অন্দরমহলে। সাত দিনের মাথায় রাজগীর থেকে ফিরে এসে রঞ্জন উপস্থিত হল দুর্লভ নিকেতনে। এবার দরজা খুলে দিল লক্ষ্মী। রঞ্জনকে দেখে কেমন যেন বিচিত্র হাসল। আসুন, আপনাকে রোজই আশা করছি। কেউ আমার পথ চেয়ে অপেক্ষা করে আছে জানা থাকলে আরো আগে আসতাম। যাকে সে কথা নয়, কিন্তু তুমি এখানে কেন এসেছিলে লক্ষ্মী? লক্ষ্মী সিংহবাহিনী নয় তাহলে? না, নয়, মিন্টিও নয়। মেয়েটি চমকে ওঠে। রঞ্জন এক নিঃশ্বাসে বলে যায়, ভুল ভুলই হয়। তোমাকে মিনতি মনে করে অনেক বাচালতা করেছি আমি, সেজন্য আজ লজ্জা হচ্ছে। তোমার হচ্ছে কিনা জানি না, সে যাক। তুমি এখন কি করবে? লক্ষ্মী চোখ নামিয়ে নিল।
অনেকক্ষণ চুপ করে কি যেন ভাবল। তারপর যখন মুখ তুলল তখন ওর চোখের কোণায় জল টলটল করছে। আমি এখন কি করব তা বলছি, কিন্তু তার আগে আর একটা প্রশ্নের জবাব দেবেন, সত্যি করে জবাব দেবেন। বলো, কি জানতে চাও? ধরুন আমি যদি সেই মিনতি হতাম এবং দাদুর সম্পত্তি থেকে বঞ্চিত হতাম, তাহলে আপনি কি করতেন? ওসব অবান্তর প্রশ্নের কোনো জবাব হয় না। তুমি তো সেই মিনতি নও। নাই হই, তবু আমার প্রশ্নের জবাবটা দেবেন। তোমার এই প্রশ্নের জবাব তো আমি সেই দিনই দিয়েছি লক্ষ্মী। মিনতিকে যেদিন আমি ভালোবেসেছিলাম সেদিন আমরা কিশোর কিশোরী, কিন্তু সেদিন মিনতি বড়লোকের নাতনি ছিল না। তারপরের ঘটনা তো সব দেখতেই পাচ্ছ। তাকে ভুলতে পারলে এতদিনে আমি নিশ্চয়ই সংসার শুরু করতাম। লক্ষ্মীর চোখ দুটো জ্বলে ওঠে, ঝুঁকে পড়ে বলে, তাহলে আর একটা কথাও বলে যান বাবুজি। ধরুন আমি লক্ষ্মী, প্রবঞ্চক, ঠক, এসেছি সম্পত্তির লোভে, আমার কথা থাক, কিন্তু আপনি হঠাৎ আপনার সেই হারিয়ে যাওয়া সিংহ বাহিনীর প্রতিমাটিকে আবিষ্কার করলেন একটা পচা নর্দমায়, একটা ঘৃণিত পরিবেশে। তার চুরির সাজ খুলে গেছে, সে শুধু উলঙ্গই নয়, তার দেহ গলে গেছে, খড় মাটি বেরিয়ে পড়েছে। তখন আপনি কি করতেন? তোমার সঙ্গে প্রলাপ বকতে আমি আসিনি লক্ষ্মী। আমি এসেছি অধ্যাপক গোকুলচন্দ্রকে তোমার সত্যিকারের পরিচয়টা জানিয়ে দিতে। ইতিমধ্যে আমি রাজগীর ঘুরে এসেছি। তোমার সব ছলনার এবার অবসান ঘটেছে। সরো, পথ ছাড়ো। হঠাৎ শিউরে ওঠে লক্ষ্মী, বলে, কি জেনে এসেছেন আপনি? তোমার সব কথা, হাসপাতালের রেজিস্টারে তোমার জন্ম ইতিহাস, তোমার মায়ের নাম, সবকিছু। সব মিথ্যে কথা রঞ্জন, সব মিথ্যে। আমি সেই মিনতি। থরথর করে কেঁপে ওঠে লক্ষ্মী। অবসন্ন দেহে ধপ করে বসে পড়ে রঞ্জনের পায়ের কাছে। রঞ্জন ওকে ঠেলে সরিয়ে দিয়ে ভেতরে চলে যায়। সমস্ত বৃত্তান্ত শুনে অধ্যাপক গোকুলচন্দ্র বললেন, আমি এমনটি আন্দাজ করেছিলাম। আমি জানি অবিনাশ একটা প্রবঞ্চক, ঠক। তোমরা সবাই ভুল করলেও ডেভিল ভুল করেনি। লক্ষ্মীকে দেখলেই সে তারস্বরে ডাকতে থাকে, চেন ছিঁড়ে ফেলতে চায়। এখন কি করবেন স্যার? মানে ওই মেয়েটাকে তুমি কি পরামর্শ দাও রঞ্জন? ওকে ওর বাপের কাছে পাঠিয়ে দিন। মেয়েটাও ষড়যন্ত্রে অংশ নিয়েছিল। বৃদ্ধ অনেকক্ষণ কি যেন ভাবলেন, তারপর বললেন, একটা কথা তোমাকে বলি। তোমার বয়স কম, রক্ত গরম, কিন্তু আমি তো দুনিয়াদারি শেষ করে এসেছি। তুমি ওই মেয়েটার উপর যতটা রাগ করেছ, আমি ততটা করতে পারছি না। ভেবে দেখো, এ দুনিয়ায় মানুষের কাছে, সংসারের কাছে, সমাজের কাছে ও কি পেয়েছে? মানুষ হয়েছে ওই শনিচুরির শনি দৃষ্টিতে, দুবেলা দুমুঠো খেতেও হয়তো পায়নি। বিয়ে হলো, অথচ স্বামী নিল না। বাপ তার রক্ত জল করা টাকায় গয়না বানিয়ে দিয়েছিল, সেগুলো ছিনিয়ে নিয়ে গেল ওর শ্বশুর। বিনিময়ে ওর মাথায় চাপিয়ে গেল কলঙ্কের বোঝা। এভাবেই পূর্ণ যুবতী হলো সে। তারপর ওদের সংসারে এলো অবিনাশ, লোভ দেখালো মেয়েটাকে। জীবনের 25টা বছর সে মেয়েটা স্নেহ পায়নি, ভালোবাসা পায়নি, শখ আহ্লাদের জিনিস তো দূরের কথা, ভরপেট খেতেও পায়নি। তার সামনে অবিনাশ মেলে ধরল বিরাট প্রলোভন। কলকাতা শহর একটি বিহারী যুবতীর কাছে স্বর্গরাজ্য। সেই স্বর্গরাজ্যের এক ধনের নাতনি হবার লোভ দেখালো অবিনাশ। নিত্য নতুন শাড়ি, গয়না, মোটর গাড়ি, সিনেমা, থিয়েটার, নাচ গান, মাথা ঘুরে গেল মেয়েটার। কিন্তু রঞ্জন,
সেজন্য সবটুকু শাস্তি কি ওই হতভাগীরই পাও না? রঞ্জন স্থির হয়ে বসে রইল কয়েকটা মুহূর্ত, তারপর নিচু হয়ে প্রণাম করল বৃদ্ধকে। এই জন্যই তো শাস্ত্রে গুরুর প্রয়োজনীয়তার কথা বলেছে। আমি এইভাবে ভেবেই দেখিনি। না রঞ্জন, মেয়েটাকে আমি খালি হাতে বিদায় দেব না। আফটার অল হতভাগীটাকে যে দেখতে আমার সোনামণির মতো। বেশ তো, দেবেন তাকে কিছু টাকা? না, কিছু টাকা নয়, বেশ কিছু টাকা। সোনামণি আর ফিরে আসবে না, আমি বেশ বুঝতে পারছি। তাহলে কার জন্যে কুবেরের ধন রেখে যাব আমি? তুমি এক কাজ করো, টেবিলের ড্রয়ারে আমার অ্যাড্রেস বইটা আছে, নিয়ে এসো। দেখো ওতে বাসু প্রসন্ন কুমার বারহাট লট ঠিকানা আছে, তাকে খবর দাও। আমাকে তিনি চেনেন, বলো কাল সকালে 9টার সময় তিনি যেন অবশ্য আমার বাড়িতে আসেন। আমি একটা উইল করব। আমি অন্ধ, সই যাতে ভ্যালিড হয় তার ব্যবস্থা তিনি করবেন। হয়তো টিপ ছাপ দিতে হবে। তুমি এসো। অবিনাশকে কাল বেলা 10টার সময় আসতে বলো। সর্বসমক্ষই আমি উইলটা করতে চাই। নির্দেশ মতন ঠিকানাটা টুকে নিয়ে রঞ্জন বিদায় হল। এতক্ষণ আপনি শুনছিলেন নারায়ণ সান্যালের কাঁটায় কাঁটায় সিরিজের কাহিনী কুলের কাঁটা, প্রথম পর্ব, অনলি অন রেডিও মিলন অডিও স্টোরি। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, এবং আরও নতুন নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল রেডিও মিলন অডিও স্টোরি।